এটা আমি বলতে পারি যে এই ভিডিওটা যদি তুমি একবার দেখেছো তাহলে তুমি কিছুটা হলেও রাসায়নিক গণনার অঙ্কগুলোকে ইমপ্রুভ করতে পারবে। আর যদি তোমার মনে করো যে অন্য একটা টাইপের অঙ্ক এলো পরীক্ষাতে, তাহলে তুমি ওটাকেও তুমি অ্যাটেম্প করে এসে 1-2 নাম্বার তুমি ওখান থেকেও আনতে পারবে। ঠিক আছে, 3 নাম্বারের তো অঙ্ক থাকে, 1-2 নাম্বার তুমি কনফার্ম ধরতে পারো। আসলে আমার শরীরটা একটু খারাপ আছে, তাই আমি আজকে ক্যামেরাটা একটু অফ রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাসটা আমি শুরু করছি। দেখো, প্রথমে রাসায়নিক গণনা অঙ্কগুলো করার জন্য তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা সমীকরণ তোমাকে বানাতে হয়। ঠিক আছে, বিক্রিয়া সমীকরণ বানাতে হয়। তো ওই বিক্রিয়া সমীকরণ বানানোর জন্য কিন্তু তোমাকে, মানে যেমনি দেখো, অক্সিজেনের সঙ্গে তোমরা জানো O2। ঠিক আছে, এরকম কিছু কিছু সংকেত তোমাকে জানতে হবে। আর কি জানতে হবে, আর এখান থেকে এইগুলো জানতে হবে যে পারমাণবিক গুরুত্ব বা আণবিক ভর বা মোলার ভর, এটাকে আবার পারমাণবিক ভরও বলা হয়, এটাকে আবার আণবিক গুরুত্বও বলা হয়, এটাকে আবার মোলার ভরও বলা হয়। ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেবে না, যেটাই বলুক না কেন অ্যান্সার কিন্তু একই। ঠিক আছে, প্রসেস এক। তো এই কটা পারমাণবিক ভরগুলো তুমি জানবে কোনটা। নাম, সংকেতগুলোর নামগুলো আমি পাশে পাশে লিখে দিয়েছি যাতে তুমি নামগুলো দেখে বুঝতে পারো। অনেকে তো হয়তো কোনো কারণে হয়তো পড়েনি, হয়তো কোনো কারণে বুঝতে পারবে না, তাই আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তো এই মৌলের যে মোলার ভরগুলো, ঠিক আছে, বা আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্বগুলো তোমাকে একটু পড়তে হবে, একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে, কারণ এগুলো যদি তুমি না পড়ো তাহলে কিন্তু এখানকার অঙ্ক তুমি করতে পারবে না। আর কি করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ সংকেত মনে রাখতে হবে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ সংকেতগুলোকে মনে রাখতে হবে। যেমনি জলের সংকেত কি, জলের সংকেত তোমরা সবাই জানো H2O। এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওই মোলার ভর এসব কিছু তোমাকে মনে রাখার কোনো দরকারই নেই। কেন বলছি, কারণ এখানে তুমি ভ্যালু পুট করে অটোমেটিক্যালি করতে পারবে। যেমনি দেখো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। হাইড্রোজেন, হাইড্রোজেনের যে মোলার ভর বা আণবিক ভর, এটা কত, 1। ঠিক আছে, আর এখানে অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16। এবার ভালো করে দেখো এখানটা, এখানটা ভালো করে দেখবে। এখানে দেখো, এখানে হাইড্রোজেন আছে কটা, দুটো। তাহলে এখানটা কি হবে, 1 ইনটু দুটো। ঠিক আছে, প্লাস অক্সিজেনের আণবিক ভর কত, 16। 16 তাহলে কত হচ্ছে, 2 + 16 সমান এখানে হয়ে গেল 18। এটা হয়ে গেল 18। দেখো, জলের মোলার ভর আমরা পেয়ে গেলাম। এইভাবে তুমি বাকিগুলো বার করতে পারবে। এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে, এ দেখো এখানে এইচ আছে, ঠিক আছে, হাইড্রোজেনের এইচ এর নিচে 2 লেখা মানে কি বলতো, 2 লেখা থাকুক বা 3 লেখা থাকুক, তার মানে কি অতগুলো পরমাণুর হাইড্রোজেন মানে। এ দেখো, আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, শুধু এইচ এর মান কত, 1। কিন্তু এটা যদি 3H বা এটাকে যদি H3 লেখা থাকে, আমি কথার কথা বলছি তোমাকে বোঝাচ্ছি, 3H লেখা থাকে বা কিংবা H3 লেখা থাকে, তার মানে এই দুটোরই মিনিং হচ্ছে কি, ত্রিপরমাণু। আচ্ছা, ত্রিপরমাণু না লিখে আমি লিখছি তিনটি পরমাণু, তিনটি পরমাণুর, তিনটি পরমাণু হাইড্রোজেন। ঠিক আছে, ঠিক এইভাবে তোমাকে এখানে করতে হবে। যেমনি দেখো, এখানে দেখো, এখানে অক্সিজেন 4টে আছে, তাহলে কটা হবে, 4 পরমাণুর অক্সিজেন। ঠিক আছে, 4টি পরমাণুর অক্সিজেন। ঠিক এইভাবে দেখো, এখানে দেখো Fe3, লোহা 3টে আছে, তাহলে 3টে পরমাণুর লোহা। এইভাবে তোমাকে ভ্যালু গুলো পুট করার সময় কিচ্ছু না, খালি এখানে ভ্যালু গুলো পুট করার সময় কি হবে, লোহার লোহার যে তুমি আণবিক ভর, আণবিক ভরটা বসাবে, তার সাথে এখানে যে 3 আছে ইনটু 3 করে দেবে ব্যাস। তার আগে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, যেমনি মোল সংখ্যা। মোল সংখ্যা সমানটা কি, পদার্থটির গ্যাসের প্রকাশিত ওজন বাই গ্রাম আণবিক ওজনে। আচ্ছা, এটা যদি তোমাদের অনেকের অসুবিধা হয়, তাহলে আমি একটা সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি। এটাকে তুমি এইভাবে লিখবে, প্রদত্ত ভর বাই মোলার ভর। এটা তোমার মনে থাকবে, প্রদত্ত ভর মানে কি, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর মোলার ভর কোনটা, যেটা আমি এখানে বার করলাম। দেখো, জলের ক্ষেত্রে আমি কিভাবে বার করলাম, এই যে আমি এখানে বার করলাম, এটাকে আমরা বলবো মোলার ভর। আশা করি এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, এইভাবে আমরা মোল সংখ্যাটাকে বার করবো। আর আণবিক গুরুত্বটা কি, আণবিক গুরুত্ব বা যেটা আমি বললাম, আণবিক গুরুত্ব কিন্তু এই জিনিসটাই, এই যে এটা, এই মোলার ভর, এই জিনিসটাই আণবিক গুরুত্ব। আর বাষ্প ঘনত্ব মানে অত কিছু জানতে হবে না, খালি যদি তোমাকে বলে দেয় কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, যদি তোমার কোনো কারণে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাহলে তুমি কি করবে, ডাইরেক্ট এখানটা এই সমীকরণটাতে ভ্যালুটা বসাবে, m = 2d, এই ইকুয়েশনটাতে ভ্যালুটা খালি তুমি বসাবে, বসিয়ে তুমি আণবিক গুরুত্ব বা আণবিক ভর বা মোলার ভর এটাকে তুমি বার করে নেবে। বুঝতে পেরেছো? আর গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান কি, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব, এই যে ডি, এটাই। ঠিক আছে, এটার সঙ্গে আমাকে গুণ করতে হবে 0.089 গ্রাম পার লিটার, ব্যাস।
এই তিনটে ফর্মুলা খালি আমাকে জানতে হবে যে কোনো অঙ্কগুলো করার জন্য, এই যে টপিকটা। এবার এখানে একটা আছে ভর ক্রিয়া সূত্র। এবার এই ভর ক্রিয়া সূত্রটা কি, ওটা কি জিনিস, এটা একটুখানি বলে দিচ্ছি, বেশি কিছু এখান থেকে লাগবে না, এটা খালি বুঝবে। মনে করো তোমাকে দুটো গ্যাস বলেছে, একটা গ্যাস হচ্ছে এ, আরেকটা গ্যাস আমাকে বলেছে বি। এবার এই দুটো গ্যাসকে, মানে এই দুটো গ্যাসকে একসাথে, মানে একটার সঙ্গে একটা মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা নতুন দুটো গ্যাস পাবো, সি প্লাস ডি। তুমি এভাবে বোঝো জিনিসটা, তুমি জাস্ট বোঝো জিনিসটা, ঠিক আছে? এবার মনে করো যে এই যে এ এ গ্যাস ছিল, এই এ গ্যাসের যে ওজন সেটা ছিল তোমার 10 গ্রাম, আমি বোঝাচ্ছি 10 গ্রাম। আর এই বি গ্যাসটার যে ওজন, এটারও তুমি মনে করো যে এটার ওজন ছিল 10 গ্রাম। বিক্রিয়জাত যে পদার্থটা পাবো আমরা, তো এদের দুজনের ওজনও এদের দুজনের যে টোটালটা, এদের দুজনের যে টোটালটা এটার সমান হবে। মানে কি, এখানটাও 20 গ্রাম আসবে, এখানটাও 20 গ্রাম আসবে। এবার এখানে যে 20 গ্রাম আসবে, এই যে এখানটা যে 20 গ্রাম আসবে, এটা বিভিন্ন ভাবে আসতে পারে। মনে করো এইভাবেও আসতে পারে, যেমনি দেখো এখানে 10 গ্রাম আছে, এখানে ডাইরেক্ট 10 গ্রাম করেও আসতে পারে। আবার কি হতে পারে, আবার এমনি হতে পারে যে এখানটা এই সি যে গ্যাস, ওর ওজন হলো 11 গ্রাম, আর ডি গ্যাসের ওজন হলো 19 গ্রাম। একই রকম ভাবে এমনিও হতে পারে যে এর ওজন হলো 13 গ্রাম, এর ওজন হলো 17 গ্রাম। আবার এটাও হতে পারে যে এর ওজন, তোমার মনে করো আমি বললাম যে এটার ওজন হচ্ছে 15 গ্রাম, আর এটা হচ্ছে 5 গ্রাম। এরকমও হতে পারে। আবার এটা পয়েন্টেও আসতে পারে অ্যান্সারটা। মানে কি, মানে এরকম হতে পারে, দেখো এটা 14.5 হলো, আর এটা তোমার 4 পয়েন্ট নাকি, 4 পয়েন্ট, না 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 5.5, হ্যাঁ 5.5 গ্রাম হয়ে গেল। এইভাবে পয়েন্টেও অ্যান্সারটা আসতে পারে। কিন্তু এই দুটো যখন আমি টোটাল করব, এই দুটো যখন আমি যোগ করব এই দুটোকে, আর এই দুটোকে যখন যোগ করব, তো এদের যে ওজনটা, এদের যে মোট ওজন, যে মোট ভর, সেটা সবসময় সেম আসবে। এবার অনেকে কি করবে, অ্যারোর জায়গায় অনেকে ইকুয়াল টু বসায়। ইকুয়াল টু তুমি বসাতে পারো, কোনো প্রবলেম না, ঠিক আছে? ইকুয়াল টু তুমি লিখতে পারো অ্যারোর জায়গায়, কারণ এইটা আর এটা এই দুটো সমানই হবে। এই দিকের মোট ভর আর এই দিকের মোট ভরটা সমান হবে, ব্যাস এটাই সূত্র। এবার এখানটা তুমি ইকুয়াল টু বসাতে পারো, এখানটা তুমি অ্যারো বসাতে পারো। আমি সাজেস্ট করবো যে তুমি অ্যারো দিয়ে করো। অ্যারো মানে খালি এটা মনে রাখবে যে অ্যারো দেওয়া মানে এখানটা ইকুয়াল হচ্ছে, ব্যাস, ঠিক আছে? করার সময় ভালো করে বোঝার চেষ্টা করো। অঙ্ক থেকে করতে করতে আস্তে আস্তে করে দেখবে সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু না। এখানে খালি তোমাকে ব্যালেন্স করাটা শিখতে হবে। বিক্রিয়া যে সমীকরণটা, বিক্রিয়া সমীকরণটাকে বানাতে হবে, ব্যাস। ওটা তুমি যদি বানাতে পেরে গেছো তাহলে এখানকার অঙ্ক কিচ্ছু না একদম। আর তোমাকে ওই ক্লাস 8 এর যে ওই ঐকিক নিয়ম হয়, 7-8 এর ঐকিক নিয়ম যেমনি তুমি করতে, ওই টাকা দিয়ে টাকার অঙ্কগুলো যেভাবে করতে, ওইভাবে খালি এখানে করতে হবে, ব্যাস। আর কিচ্ছু এখানকার কঠিন অঙ্ক না। দেখো একটা অঙ্ক দেখাচ্ছি, আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এই অঙ্কটা কি করে করবে। প্রথমে দেখো কি বলছে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত আমি কি পড়লাম এক্ষুনি, CaCO3। এটাই আমরা পড়লাম, এই যে এক্ষুনি এটাই পড়লাম, দেখো এই দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটার সংকেত কি হবে, CaCO3, আমি বলেই দিয়েছি। এবার কি বলেছে কোশ্চেনটা ভালো করে বোঝো। এটাকে আমি যদি হিট করি, এটাকে আমি যদি উত্তপ্ত করি, তাহলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখানটা একটা জিনিস তুমি মনে রাখবে, যে এটাকে আমি যদি উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা আমি ওখানে লিখিনি। ক্যালসিয়াম অক্সাইড হয়েছে সংকেতটা CaO, এটার সংকেত, এটার সংকেতটা হবে CaO। এটা ক্যালসিয়াম, এটাকে বলি ক্যালসিয়াম, আর ওটা হয়েছে অক্সিজেন, দুটো মিলে ক্যালসিয়াম অক্সাইড। উত্তপ্ত করলে এখানটা একটা ত্রিভুজ সিম্বল দিতে হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যারা জানো না, এই যে ত্রিভুজ সাইন, এটা মানে হয়, এটাকে বলা হয় ডেল্টা, ঠিক আছে? ডেল্টা যেমনি তোমরা চ্যুতিকোণ ডেল্টা পড়েছো, এখানে ওই চ্যুতিকোণের ডেল্টা না, কিন্তু এই ত্রিভুজটাকেও ডেল্টা বলা হয়। এবার এই ডেল্টাটা কখন দেবে, যখন কোশ্চেনে বলা থাকবে উত্তপ্ত করা হলো, বা গরম করা হলো, বা পোড়ানো হলো। কারণ দেখো পোড়াতে গেলেও উত্তপ্ত করতে হবে, নাহলে তো পুড়বে না জিনিসটা। তাহলে পোড়ানো কথা বললেও আমরা এই ডেল্টা সাইনটা বসাবো, হয়েছে? আর দেখো এখানে ক্যালসিয়ামের এই ভ্যালু গুলো দেওয়া আছে। এবার অনেক কারণে কি হয়, এই যে মান, এবার এখানে দেখো ভ্যালু গুলো দেওয়া আছে। এবার অনেক সময় কি হয়, ভ্যালু গুলো দেওয়া থাকে না, সেই কারণে আমি তোমাকে ওটা মুখস্থ করতে বলেছি। অনেক কোশ্চেন দেখবে, তুমি টেস্ট পেপারও তুমি দেখতে পারো, পরশু টেস্ট পেপারে দেখবে ওখানে ভ্যালু গুলো নেই। তাই তোমাদেরকে কিছু ভ্যালু লিস্ট মনে রাখতে হবে, যে করেই হোক, আর কিছু সংকেত। তো চলো এবার দেখো অঙ্কটা করো। CaCO3 হলো, এটা বিক্রিয়া করে কি বেরোলো, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এবার
এটা কিন্তু এখনো ব্যালেন্স হয়নি, কারণ দেখো তুমি ঠিক করে দেখো এখানটা এখানে ক্যালসিয়াম আছে, এখানে ক্যালসিয়াম আছে, এখানে তিনটে অক্সিজেন আছে, এই জায়গাটা ভালো করে দেখো, এখানে ক্যালসিয়াম আছে, এখানে ক্যালসিয়াম আছে, ঠিক আছে, এখানটা কার্বন আছে কিন্তু এখানে কোথাও কার্বন নেই, এখানে কোথাও কার্বন নেই, এখানে তিনটে অক্সিজেন আছে কিন্তু এখানটা একটা অক্সিজেন আছে, ঠিক করে ভাবো, আশা করি তুমি বুঝতে পারছো। ওটা আমরা পাবো CO2, ওটা আমরা পাবো CO2। কেন CO2 পাবো এবার আমি বোঝাচ্ছি, দেখো ভালো করে, এখানটা ক্যালসিয়াম আছে, এখানেও ক্যালসিয়াম হয়ে গেল, এখানটা তিনটে পরমাণুর অক্সিজেন ছিল, এবার এখানটা দেখো এখানে একটা পরমাণুর অক্সিজেন ছিল কিন্তু CO2 কার্বন ডাই অক্সাইড থেকে আমরা আরো দুটো পরমাণুর অক্সিজেন পাচ্ছি, তাহলে 1+2 করে আমরা কিন্তু তিনটে পরমাণুরই অক্সিজেন পেয়ে গেলাম। এবার এখানটা দেখো এখানে একটা কার্বন ছিল, এখানেও একটা কার্বন আছে, ব্যাস। আর কি কিছু ব্যালেন্স তুমি দেখতে পাচ্ছ? আর কিছু ব্যালেন্স করতে হবে? আর কিচ্ছু ব্যালেন্স করতে হবে না, আমাদের বিক্রিয়াটা একদম ঠিক মতো ব্যালেন্স হয়ে গেছে। ব্যালেন্স হয়ে গেল বিক্রিয়া, বিক্রিয়ার সমীকরণ তুমি পেয়ে গেলে। এবার কি করতে হবে? এবার আমায় করতে হবে, দেখো কি বলেছে, বলছে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে নির্ণয় করতে। আমায় কোনটা বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বার করতে বলেছে। কিসের সাপেক্ষে? কিসের সাপেক্ষে বলতে কি, আমাকে আমাকে এটা দেখতে হবে যে কি উত্তপ্ত করে এটা বেরোলো, এটা উত্তপ্ত করে এটা বেরোলো। এবার আমাকে খালি এদের দুজনের মোলার ভর দুটোকে বার করতে হবে, যেহেতু এখানে দেখো এখানে ভ্যালু গুলো দেওয়াই আছে, এই ভ্যালু গুলো পুট করলে আমরা মোলার ভর বার করে ফেলবো। তাহলে সিএ কার ক্যালসিয়ামের ভ্যালু কত? 40। কার্বন কত হবে? 12। অক্সিজেন এখানে তিনটে আছে, তাই কি হবে? 16 ইন্টু 3। তাহলে এটা থেকে আমরা কত পাচ্ছি? 100 গ্রাম। 100 গ্রাম পেলাম, ঠিক আছে, ওই গ্যাসের যে ভর সেটা 100 গ্রাম পেলাম। এবার আমরা ক্যালসিয়াম অক্সাইডেরটা বার করব। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 56 গ্রাম। 56 গ্রাম। এবার CO2 টা কিন্তু আমাকে বার করতে হবে না। কেন বার করতে হবে না? কারণ আমাকে বলেছে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড, আমাকে কি বলেছে যে কত গ্রাম CO2 পাওয়া যাবে, আমাকে বার করতে বলেছে কি? বলেনি, তাহলে আমি ওটা বার করবো না। বুঝতে পেরেছো? কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এখন বার করে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? আগে বার করে নি, তারপর তোমাকে বলছি। এখানে কার্বন আছে, কার্বন একটাই আছে, তাহলে 12, প্লাস অক্সিজেন দুটো আছে, তাহলে 16 ইন্টু 2, 16 দুগুণে 32 হলো, 32 প্লাস 12 কত হয়? 44 গ্রাম। এবার তুমি এখানটা দেখো ভালো করে, এটা ছিল 100 গ্রাম, এটা 100 গ্রাম ছিল, এটা 56 গ্রাম, আর এটা 44 গ্রাম, তাহলে 56 প্লাস 44 করলে কত হয়? 100 গ্রামই হয়। ব্যালেন্স করেছি, এটা একদম ঠিক আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ককে করতে হবে, যেভাবে আমি এখন এই অঙ্কটা করলাম। আমরা পেলাম মোলার ভর, আমাকে বার করতে হবে প্রদত্ত ভর, ঠিক আছে, মানে অরিজিনাল যে ভরটা সেটা আমার বার করতে হবে। কেন অরিজিনাল ভর বলছি? দেখো কোশ্চেনে দেখো এখানে কি দেওয়া আছে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে উত্তপ্ত করলে কত ভরে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, এটা আমাকে বার করতে হবে। এবার এখানটা যদি মনে করো কোনো কারণে যদি এটা 100 থাকতো, 100 গ্রাম থাকতো, তাহলে কিন্তু এটা থেকেই হয়ে যেত যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, কিন্তু এখানে 100 নেই, এখানে 20 আছে, তাহলে আমাকে 20 ক্ষেত্রে বার করতে হলে কি করতে হবে? ওই যে ঐকিক নিয়ম যেটা আমরা 7-8 এ করতাম, ওই রকম। কি লিখবো? এভাবে তোমরা লিখবে, আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত গ্রাম? এবার এটা লেখো, কত গ্রাম পাওয়া যাবে? 56 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে কত পাওয়া যাবে? 56/100, 56/100 গ্রাম। তাহলে এবার কোশ্চেনটা দেখো, 20 গ্রাম দেওয়া আছে, তাহলে 20 গ্রামের ক্ষেত্রে কত হবে? এবার সিম্পল ক্যালকুলেশন করো, 56/100 ইন্টু 20, তাহলে 5 20 100 হচ্ছে, আর এখানটা হচ্ছে 5 একে 5, আর থাকছে 5 একে 5, আর 6 আর 5 হয়ে যাচ্ছে 1, ওই 11.2 অমনি কিছু একটা থাকছে, তাহলে 11.2 গ্রাম, এটা আসছে তোমার অ্যান্সার। এখানটা এই অঙ্কটার ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে, ঠিক আছে, অ্যান্সারটা একটু চেঞ্জ আসবে। কেন? আগে আমি বিক্রিয়াটা খালি করেছি, তোমরা অ্যান্সারটা খালি একবার বার করে দেখবে যেটা 1 গ্রাম আসছে কি আসছে না। কি করে বিক্রিয়াটা করবে? প্রথমে কোশ্চেনটা পড়ো। 32.7 গ্রাম জিঙ্ক, বলেছে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, এখানে বিক্রিয়া বলে দিয়েছে, তাহলে আমাকে বলছে জিঙ্ক প্লাস লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি? H2SO4,
H2SO4, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কত গ্রাম। দেখো কোশ্চেনে বলেই দেয় সব সময়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই সুবিধা, যে কোশ্চেনেই তোমাকে বলে দেওয়া থাকে। যেমনি বিক্রিয়া বার করা কঠিন, সেমনি কোশ্চেনে কিন্তু বলে দেওয়াও থাকে যে কত গ্রাম এটা বার করতে হবে, কত গ্রাম ওটা বার করতে হবে। তাহলে তোমার কি হয়, তোমার একটা আন্দাজ হয়ে যায় যে না, আমাকে তাহলে বিক্রিয়ার মধ্যে কোনটাকে মাস্ট রাখতেই হবে। খালি একটাই টিপস দেবো, যে যেটা বার করতে বলবে সেটাকে সবার মানে বাকি ওর সাথে যেন কোনো কিছু না থাকে, ওটা আলাদা থাকবে। যেমনি দেখো এখানে জিঙ্ক, জিঙ্কের সাথে কি অন্য কিছু আছে যে ZnSO4 বা অন্য কোনো কিছু আছে? কিছু নেই। এটা অ্যাডজাস্ট করার জন্য ওই 2 3 ওইগুলো থাকতেই পারে, ঠিক আছে, মোল সংখ্যা থাকতেই পারে যে এত মোল। তো সেটা কোনো ব্যাপার না। কত গ্রাম হাইড্রোজেন, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হাইড্রোজেনটাকে একা রাখতে হবে। তাহলে হাইড্রোজেনটা আমি কি করব, হাইড্রোজেনটা আমাকে এখানে প্রথমে লিখবো। এবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে আমাকে সেই ব্যালেন্স করতে হবে। এবার ব্যালেন্স করো, দেখো কোশ্চেনটা দেখো, পড়ো, পড়ে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। কিভাবে ব্যালেন্স করতে হবে দেখো, এখানে H2 আছে, এখানেও H2 আছে, পড়ে কি থাকলো, পড়ে থাকলো এখানে জিঙ্ক আর SO4। তাহলে আমি এখানটা একটা নতুন যে বিক্রিয়াজাত পদার্থ পেলাম, সেটা কি, ZnSO4। এখান থেকে আমি তাহলে পেয়ে গেলাম ZnSO4। বুঝতে পারলে? এবার দেখো এখানে আর কিছু ব্যালেন্স করতে হবে। দেখো এখানে H2 আছে, এখানেও H2 আছে, এখানে Zn আছে, এখানটাও Zn আছে, এখানে SO4 আছে, এখানেও SO4 আছে। ব্যাস, আমাদের বিক্রিয়া শেষ। এখানে তো চারটে গ্যাস আছে, তাই চারটে গ্যাসের মধ্যে আমাকে কোন গ্যাসের মোলার ভর বার করতে হবে। এক নম্বরে হয়েছে যেটা আমাকে দেওয়া আছে, দেখো যেটার ভর আমাকে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে 32.7 গ্রাম জিঙ্ক। এটা কি ভর? এটা প্রদত্ত ভর, এটা আমার কোশ্চেনের ভর দেওয়া আছে, এটা কিন্তু মোলার ভর না। জিঙ্কের মোলার ভর হচ্ছে এইটা, যেটা এখানে দেওয়া আছে 65.4। আর আমাকে কি বার করতে বলেছে, কত গ্রাম হাইড্রোজেন। তাহলে আমাকে হাইড্রোজেনের আর জিঙ্কেরটা বার করতে হবে। ঠিক আছে, এই দুটোর আমাকে মোলার ভর বার করতে হবে। তাহলে বার করো। জিঙ্কের দেখো সিম্পল কিছু না, 65.4 বসিয়ে দাও, 4 গ্রাম, এটাই হচ্ছে ওর মোলার ভর। হাইড্রোজেনের কত হবে, 1 × 2, তাহলে ডাইরেক্ট হচ্ছে 2 গ্রাম। এবার সেই একই ভাবে লিখবে যে এটার সঙ্গে বিক্রিয়া করে এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত, তারপর এটা বসাবে, এটা বসিয়ে অঙ্ক করে দেখবে, ব্যাস। ঠিক আছে, সেম অঙ্ক, খালি এখানটা চেঞ্জেসটা কোথায় বলো তো। যারা একটু খেয়াল করেছো বা যারা জানো যে জিঙ্কের পারমাণবিক ভর বা আণবিক গুরুত্ব সেটা কিন্তু 65.5, এখানটা দেখো 4 আছে। ঠিক আছে, এখানটা 4 আছে, তাহলে আমাকে কিন্তু এখানে 4 বসাতে হবে, এখানে কেউ 5 বসিয়ে দেবে না। 5 বসিয়ে দিলেও নাম্বার কাটবে না, কিন্তু যেহেতু ওখানে কোশ্চেনে 4 মানে আমাকে গিভেন দেওয়া আছে, আমাকে দেওয়া আছে 4, তো আমাকে 4ই বসানো উচিত। আর যদি তোমার এই অ্যান্সার গুলো বেরিয়ে যায়, তাহলে তুমি এই কোশ্চেন নাম্বার গুলো দিয়ে কি করবে, কমেন্ট করবে। দুটো অঙ্ককেই কিন্তু কমেন্ট করবে। কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, বোঝার কোশ্চেন আছে। কি বলছে, হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, বলছে 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর আর এসটিপি তে আয়তন। এসটিপি তে আয়তন বার করতে বলেছে, আর গ্যাসটার ভর বার করতে বলেছে। কার? অক্সিজেনের। অক্সিজেনের কিন্তু, ওই হাইড্রোজেন পারক্সাইডের নয়, অক্সিজেনের আমাকে বার করতে বলেছে। তাহলে আমি কি করব, প্রথমে ব্যালেন্সটা করব। হাইড্রোজেন পারক্সাইডের যে সংকেত দেখো এখানেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে এইটা, এইটা হলো হাইড্রোজেন পারক্সাইডের সংকেত। কি লিখবো আমি, এখানে লিখবো যে H2O2। এবার এটা থেকে যখন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে সেটা তুমি দেখো। বলছে জল আর অক্সিজেন, জলের সংকেত কি, জলের সংকেত হলো তোমার H2O প্লাস, তার সাথে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে O2। এবার তুমি দেখো যে ব্যালেন্স হয়েছে কিনা। কি দেখবে তুমি, তুমি দেখবে যে ব্যালেন্স হয়েছে কিনা। তুমি দেখো এখানে O2 মানে কি, দুটো পরমাণুর অক্সিজেন আছে, এখানে O2 আছে, দুটো পরমাণুর অক্সিজেন আছে, ম্যাচ হয়ে গেছে। এবার দেখো এখানে, দেখো এখানে, দেখো একটা অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে, এখানে কি হচ্ছে, একটা অক্সিজেন এক্সট্রা থেকে যাচ্ছে। আবার দেখো এখানে, দেখো এখানে হাইড্রোজেনটা H2 আছে, একটাই সরি, দুটো হাইড্রোজেন আছে এখানে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে দুটো অক্সিজেন ছিল, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখো এখানে দুটো অক্সিজেন O2, এখানে O2 আছে, কিন্তু এখানে আরেকটা অক্সিজেনের পরমাণু চলে আসছে। এবার এটাকে আমরা কি করে ঠিক করব? আচ্ছা তুমি একটা জিনিস আমাকে ভালো করে বলো, আমি এটাকে O2 লিখি বা এটাকে আমি 2O লিখি, তাহলে এই দুটো তো একই হচ্ছে। O2 মানেও হচ্ছে তোমার দুই পরমাণুর অক্সিজেন, আর 2O যদি আমি লিখি তাহলেও তো এটা দুই পরমাণুর অক্সিজেন হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? O2 মানেও দুই পরমাণুর অক্সিজেন হচ্ছে, আর আমি যদি এটা 2O এইভাবে লিখি, বা আমি H2 লিখি আর 2H লিখি, তাহলে তো আমার সেটাই একই হচ্ছে। তাহলে আমি কি করবো, এখানে এখানে 2H2O2 করে দিচ্ছি, দাঁড়াও,
2H2O2 করে দিচ্ছি, আর এখানটা আমি করছি আরেকটা 2 লাগিয়ে দিচ্ছি। তুমি বলবে এটা কি করলেন স্যার, আমি তো কিছু বুঝতে পারলাম না। ভালো করে বোঝার চেষ্টা করো। এবার তুমি ভালো করে দেখো যে এইটা ব্যালেন্স হয়েছে কি হয়নি। দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন এখানে 4টে আছে কিন্তু, কারণ দেখো এখানে 2 আছে, 2 আছে। তাহলে 2 × H2 মানে 4টে, এই যে পুরোটা হচ্ছে তোমার 4টে আছে, 4টে আছে। এবার তুমি এখানটা দেখো এটা কি অ্যাডজাস্ট হচ্ছে। এখানে 4টে হাইড্রোজেন আছে, এই যে এখানটা 4টে হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু 4টেই আছে, কারণ দেখো এখানে তো 2 আছে, 2 আছে, H2 আছে, দেখো আবার H2O আছে, তার মানে এখানে 4টে হাইড্রোজেন আছে। অক্সিজেন দেখো 2 আছে, O2 মানে 4টে অক্সিজেন আছে, আর এখানে 2 আছে, O আছে, মানে এখানে দুটো অক্সিজেন আছে, এখানে দুটো অক্সিজেন হচ্ছে, কিন্তু এখানে দেখো আবার একটা O2 আছে, মানে এখানে দুটো অক্সিজেন, তাহলে 2 + 2 করে তোমার 4টে অক্সিজেনই হচ্ছে। তাহলে আমাদের ব্যালেন্সটা এখানে ঠিক মতো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা বলছে কি যে যে অক্সিজেনের ভর বার করতে আর এসটিপি তে আয়তন বার করতে। তো আমরা ভর বার করব। ভর বার করার জন্য আমাদের কি করতে হবে, মোলার ভরগুলোকে বার করতে হবে। এবার এখানে দেয়নি, কিন্তু আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক যে ভর সেটা হচ্ছে 1, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কিন্তু মাধ্যমিকে কিন্তু দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, আমি বলে রাখলাম, কিন্তু সব সময় দেয় না, আগের বারে কিন্তু দেয়নি। তো এগুলো এবার আমরা বসাবো। দেখো এখানে করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, H2 দুটো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ভর হয়েছে তোমার 1 × 2 প্লাস অক্সিজেনের 16, কিন্তু এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে × 2 করলাম। এবার আমরা কার মোলার ভর বার করব, আমাদের কি বার করতে হবে, অক্সিজেন গ্যাসের ভর আর অক্সিজেনেরই আয়তন। তাহলে আমরা এখানে এই অক্সিজেনেরটা বার করব, তাহলে অক্সিজেনের এখানে হবে 16 × 2 গ্রাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 32 গ্রাম। দাঁড়াও 1 মিনিট, 32 গ্রাম পাচ্ছি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ক্যালকুলেশন করে 2 2 প্লাস, সরি 3 কেন লিখছি, 2 প্লাস 32, তাহলে এখানে হচ্ছে 34, 34 আর 2 এখানে হচ্ছে 68 গ্রাম। ঠিক আছে, 68 গ্রাম হচ্ছে। এবার তুমি এখানে একটা কথা লিখবে, আমি বলছি, 68 গ্রাম 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হয়। লেখো 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হয় কত, 32 গ্রাম। দেখো আমরা ইকুয়েশন থেকেই পাচ্ছি, দেখো 68 গ্রাম এখানে হচ্ছে 32 গ্রাম, 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে, 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 32/68 গ্রাম। এবার আমাকে কোশ্চেনটা কি বলেছে, দেখো কোশ্চেনে কি বলেছে, ব্ল্যাক কালিনি 6.8 গ্রাম, দেখো 6.8 গ্রাম, 6.8 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত হবে, 32/68 ইন্টু 6.8। এবার দেখো এখানে পয়েন্ট আছে, দশমিক আছে, দশমিক আমি উঠিয়ে দেবো, তাহলে নিচে একটা 10 চলে আসবে, একটা শূন্য, 08 আছে, 6.8, 6.8 আছে, 0.8 আছে, তাহলে আমার এখানে 10 আসবে নিচে। এবার দেখো এখানে 68 68 কেটে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার চলে এলো 3.2 গ্রাম। আর একদম ঠিক অ্যান্সার এসছে। কি বার করতে হবে, তারপর আমার বার করতে হবে এসটিপি তে তার আয়তন। এবার দেখো এসটিপি তে আয়তনটা বার করতে বলেছে। আচ্ছা, মনে হয় আমার লেখাটা এবার দেখতে পাবে না, কারণ আমার ক্যামেরাটা আছে তো, দাঁড়াও এটাকে একটু অফ করে দিচ্ছি। এবার মনে হয় দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আমাদের কি বার করতে হবে, এসটিপি তে অক্সিজেনের আয়তনটা। ঠিক আছে, তো কি করব আমরা, 68 গ্রাম 68 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 থেকে অক্সিজেন কত উৎপন্ন হবে, এসটিপি তে কত, এসটিপি তে কত আয়তনের অক্সিজেন উৎপন্ন হবে, এসটিপি তে 22.4 লিটারের অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে, 1 গ্রাম থেকে উৎপন্ন হবে তোমার 22.4/68 লিটার, এটা। তাহলে 6.8 গ্রাম, দেখো এখানে দেওয়াই আছে, দেখো কোশ্চেনটা দেখো, 6.8 গ্রাম, তো 6.8 গ্রাম H2O2 থেকে কত উৎপন্ন হবে, 22.4/68 ইন্টু 6.8। তাহলে এখানে দশমিকটা কাটলো, এর নিচে 10 এলো, আবার এখানে 68 68 কেটে গেল, তাহলে কত থাকলো, 22.4 বাই নিচে আবার 10 আছে, ঠিক আছে, 10 ইন্টু 1/10, তাহলে তোমার হচ্ছে 10 আর 10 এ 100। 10 কেন, এখানে দশমিকটাই তুলে দিলাম, দশমিকটা তুলে দিলে নিচে 10 চলে আসছে, ইন্টু 1/10 100, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2.24 লিটার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার।
এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর এখানে একটা অ্যান্সার বেরিয়েছে এটা। এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বলে দাও। মানে এখানে এমন ভাবে উৎপন্ন হয়েছে সেটা কিন্তু ব্যালেন্স করা সম্ভব হবে না। ঠিক আছে, ব্যালেন্স করে তোমার সম্ভব হবে না। ঠিক আছে, কেন হবে না সেটা আমি এখন আর বলছি না, সেটা আমাকে পরে হয়তো আমি তোমাকে পরে বলে দেবো, কারণ এখন তো তোমার পরীক্ষা চলে এসেছে। তুমি জাস্ট এই অঙ্কটার বিক্রিয়াটা মুখস্থ করবে, আরেকটা অঙ্ক আসবে ওটাও আমি বলবো, ওটারও বিক্রিয়া তুমি মুখস্থ করবে, কারণ এই দুটো ল্যাবে, মানে ল্যাবে যখন আমরা কেমিক্যাল গুলোকে রিয়াক্ট করছি, বিক্রিয়া করছি, তখন গিয়ে আমরা এই রিয়াকশনটা পাচ্ছি। তাছাড়া কিন্তু এই রিয়াকশনটা ব্যালেন্স করা যাচ্ছে না। ঠিক আছে, তাও আমি আমি রিয়াকশনটা এখানে লিখছি, ভালো করে দেখবে। 2Na, 2NaOH প্লাস H2SO4 অ্যারো দিয়ে কি হবে, Na2SO4 প্লাস 2H2O। এবার এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার এখানটা তুমি ভালো করে দেখো, তুমি এখানটা গড়বড়টা হচ্ছে। তো এটা পারলে তুমি মুখস্থ করে নেবে, তাও আমি বুঝিয়ে দিচ্ছি, ব্যালেন্সটা বুঝিয়ে দিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। কিচ্ছু করিনি, খালি H2 আলাদা করে দিলাম। ঠিক আছে, এখানটা একটা অক্সিজেন ছিল তখন, একটা অক্সিজেন রেখেছি। এবার এখানটা 2 কেন আনলাম বলো তো? 2 এখানে এর জন্য আনলাম কারণ এখানটায় Na2 করতে হয়েছিল। Na2 করার জন্য এই যে এন এর আগে 2 বসিয়ে দিয়েছি, মানে গোটাটা কিন্তু দুটো পরমাণুর হয়ে গেল। মানে এখানে সোডিয়ামটাও 2 পরমাণুর, এখানে অক্সিজেনটাও 2 পরমাণুর, হাইড্রোজেনটাও 2 পরমাণু, মানে এক কথায় বলতে গেলে ওই ওইচটাও 2 পরমাণু। তাহলে এটা যদি এটার যদি 2 হয়, তাহলে এই অক্সিজেনটাকেও তো 2 করতে হবে আমাকে, অক্সিজেন আর হাইড্রোজেনকেও আমাকে 2 করতে হবে। তাহলে এখানটা আমি কি করলাম, এখানটা আমি 2 লাগিয়ে দিলাম। তাহলে এখানটা আমার কি হয়ে গেল, এখানটা 4টে হাইড্রোজেন হয়ে গেল, এখানটা 4টে হাইড্রোজেন হয়ে গেল। এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে আরো দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 প্লাস 2 করে এখানে 4টে হচ্ছে। আর এখানটা 2 ইন্টু 2 করে এখানে 4টে হাইড্রোজেন পাচ্ছি আমরা। তাহলে আমাদের যে যে বিক্রিয়াটা সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এইভাবে অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু তোমরা যদি এটা বুঝতে না পারো, তাহলে একটাই সাজেশন আমি এখন দেবো, এই মুহূর্তে মুখস্থ করে নাও। এবার জাস্ট ভ্যালু গুলো খালি মুখস্থ করতে হবে, বিক্রিয়াটা খালি তোমার জানতে হবে। বিক্রিয়া যে অঙ্কটা নিয়ে তোমার চিন্তা নেই, তোমার খালি বিক্রিয়া গুলোকে মনে রাখতে হবে, আর বিক্রিয়ার যে সংকেত গুলোকে তোমাকে একটু দেখতে হবে। 2NaOH নিয়ে আমাকে করতে হবে, কারণ দেখো আমাকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আর সালফিউরিক অ্যাসিড আমাকে বার করতে বলেছে। তাহলে এই ভ্যালু গুলো এবার বসাবো এখানে। তাহলে কত হচ্ছে, 223 প্লাস অক্সিজেন কত, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে, 6 আর 3 এর 9, 6 আর 3 এর 9, 39। তাহলে এটা হচ্ছে 39 আর 40, 80। ঠিক আছে, তাহলে 80 গ্রাম পাচ্ছি আমরা এখানটা। আর H2SO4 এটাকেই বার করতে বলেছে। আমি এটা কেন বার করলাম, এটা এখানে দেওয়া আছে কোশ্চেনে, দেখো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। আর আমার কি বলছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে সালফিউরিক অ্যাসিড তো এইটা H2SO4, তাহলে H2SO4 টা আমরা বার করব। H2SO4 বার করো, তাহলে এটা কত হচ্ছে, H2টা হবে 2 প্লাস সালফার, সালফার কত, 32, অক্সিজেন আছে 4টে, তাহলে 16 ইন্টু 4। এবার এটাকে ক্যালকুলেশন করো, 32 2 34, ঠিক আছে, 4 শূন্য এত। আর তাহলে এটা আমার ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে 98 গ্রাম। তাহলে 80, এবার তুমি লেখো 80 গ্রাম NaOH থেকে আমরা কত গ্রাম H2SO4 পাচ্ছি, 98 গ্রাম। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত পাবো, 98/80 গ্রাম, এটা আমরা পাবো। তাহলে এখানে আমার কোশ্চেনে কত দেওয়া আছে, 40 গ্রাম, দেখো উপরে 40 গ্রাম দেওয়া আছে, তাহলে 40 গ্রামের ক্ষেত্রে কত পাবো, 40 গ্রামের ক্ষেত্রে তাহলে আমরা কত পাবো, 98/80 ইন্টু 40। তাহলে 40 আর 80 কেটে গেল 2, এখানটা হচ্ছে 4 2 8, আর 9 2 18, তাহলে এখানটা আমরা পেলাম 49 গ্রাম, 49 গ্রাম H2SO4। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো ঠিক ওই অঙ্কটার মতো, দেখো তুমি ঠিক ওই অঙ্কটার মতো এখানটা দেখো বিক্রিয়াটা দেওয়া আছে। এই দুটো কিন্তু সেম অঙ্ক, একই অঙ্ক, একটু ঘুরিয়ে দেওয়া আছে। এখানটা 40 গ্রাম ছিল, এখানটা দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 4 গ্রাম দেওয়া আছে।
4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। এবার এটা তোমরা কি করবে, এটা কমেন্ট করে করবে। আর নিচে যে অঙ্কটা দেখো, নিচে দেখো কি করেছে, দেখো বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিয়েছে। এখানে এরকম টাইপের অঙ্ক তুমি পাবে, পরীক্ষায় পেতে পারো, চান্স আছে যে তোমাকে বিক্রিয়া দেওয়া থাকবে, তোমার খালি ভ্যালু গুলো বসিয়ে বার করতে হবে। এবার এটা সব ক্ষেত্রে কিন্তু আসে না, যেমনি 2022-এ এসেছিল একবার, আরেকবার এসেছিল 2020-তে এসেছিল, তারপর তার আগে বা পরে আর আসেনি। তাই তোমাদের কিন্তু ব্যালেন্স করাটা একটু হলেও শিখতে হবে। আশা করছি ব্যালেন্সটা তোমাকে আমি কিছুটা হলেও শেখাতে পারবো। দেখো সেম অঙ্ক, এটা 4 গ্রাম আছে, ঠিক আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বার করতে বলেছে, তাহলে এটা অ্যান্সার বেরোচ্ছে এটা 4.9 গ্রাম। এখানে আবার দেখো কি দেওয়া আছে 4.9, এটা গ্রাম হবে, গ্যাস লিখে দিয়েছে ওরা ভুল করে, গ্রাম। গ্রাম সালফিউরিক অ্যাসিড, এখানটা আবার সালফিউরিক অ্যাসিডটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে বলেছে। সেম অঙ্ক, এবার এটাকে তোমরা বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করো। এই অঙ্কটা কি বলছে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া আমাকে বলে দিয়েছে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। পারলে একটু মুখস্থ করে নাও, কারণ এটা একটু কঠিন বিক্রিয়া আছে। দেখো আমি করাচ্ছি, দেখো আমি বিক্রিয়াটা লিখছি, কি হবে বিক্রিয়াটা, দেখো দেখো আমি বিক্রিয়াটা লিখছি, পারলে এটা মুখস্থ করে নেবে। NH4 অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এটার সংকেতটা হয়েছে NH4 হোল টু SO4 প্লাস, এটার সঙ্গে কি বলেছে, এটার সঙ্গে আমাকে আর কিছু বলেছে, কোস্টিক সোডা। কোস্টিক সোডা এটা মানে কি আবার মনে রাখবে কিন্তু, এটা কোস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে কিন্তু কোস্টিক সোডাও বলা হয়, এটাকে কোস্টিক সোডাও বলা হয়। আমি আগেও লিখেছি, ঠিক আছে, ফার্স্ট পেজ যেখানটা তোমাকে কিছু সংকেত আমি দিয়েছিলাম, ওই সংকেতে যে পেজটা ছিল না, ওই সংকেতের পেজেও আমি লিখেছিলাম, ওখানটাও তুমি দেখতে পাবে, তাও আমি এখানটা আরেকবার লিখে দিলাম। তাহলে কোস্টিক সোডা আর সোডার ইকুয়েশন যদি বলে তাহলে NaOH ই হবে, NaOH টাই হবে 2NaOH, 2NaOH হবে। এটা সমান আমরা কি পাবো, Na2SO4 ই পাবো, আমরা Na2SO4 ই পাবো। খালি ওই ওখানে যে H2O হচ্ছিল 2H2O পাবো আমরা। খালি এখানটা একটা জিনিস অ্যাড হবে, খালি এখানটা একটা জিনিস অ্যাড হবে 2NH3। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা খালি একটু মুখস্থ করে নাও। এই বিক্রিয়াটা তুমি কি করবে বলতো, মুখস্থ করে নেবে, কারণ এই বিক্রিয়াটা সত্যিই মাথা খারাপ করবে যদি পরীক্ষাতে আসে। তো আশা করছি পরীক্ষাতে এটা আসবে না, কারণ একবার 2017-তে এসছে, এই রিলেটেড আসতে পারে, কিন্তু আমার মনে হয় না যেটা আসবে না। আর যদি আসেও, তাহলে যদি দেখো যে অথবার কোশ্চেনটা একটু ইজি দিয়েছে, তাহলে অথবার কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প করে নেবে। আর যদি দেখো যে অথবার কোশ্চেনটা হার্ড আসছে, তাহলে বা তুমি বুঝতে পারছো না, তাহলে তোমাকে এটাই করতে হবে। দেখো এখানটা, এটাও তো তুমি মনে রাখতে পারবে যদি তুমি এই বিক্রিয়াটাকে একটু মুখস্থ করতে পারো, তো এই বিক্রিয়াটাকে একটু মুখস্থ করে নেবে। এবার আমরা কি করব, এবার আমরা মোলার ভর বার করবো, যেমনি বলেছি। কার কার মোলার ভর বার করতে হবে, কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট বলেছে, তার মানে আমাকে এটা বার করতে হবে। আর কি আমাকে বলে দেওয়া আছে, আমার বলে দেওয়া আছে 6.8 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে। এই যে NH3 টা আমরা পেয়েছি না এখানে, এটার সংকেতটাই হয়েছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত NH3। এই দুটো আমাকে বার করতে হবে, তাহলে এদের দুজনের, এদের মধ্যে যে ভ্যালুটা আছে, ভ্যালুটা খালি বসাও। তাহলে NH4 এখানে বলা আছে, তাহলে এখানে বসাও, টু লিখলাম ব্র্যাকেটে। নাইট্রোজেন কত, নাইট্রোজেনের হয়েছে 14। দেখো এই কোশ্চেনটা কিন্তু বলা নেই, এটাই আমি তোমাকে বলছিলাম যে কিছু কিছু কোশ্চেনে কিন্তু বলা থাকে না। নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের হয়েছে 4, ঠিক আছে, 1 × 4 করলে 4 হবে, আমি ডাইরেক্ট লিখছি। হাইড্রোজেনের 4, আর SO4 এখানে আছে, তাহলে সালফারের হয়েছে 32, আর অক্সিজেনের হয়েছে 16 × 4। 16 আর এখানে 4, তাহলে 14 + 4 হয়েছে 18, 18 আর 2 হয়েছে 36। আচ্ছা এখানে একটা প্লাস সাইন হবে, ঠিক আছে, প্লাস সাইনটা খেয়াল করিনি, তাহলে 36 + 32, আর এখানটা হচ্ছে 16 + 4 হয়েছে 64। তাহলে এটা কত অ্যান্সার এলো, গ্রাম লিখবে এখানটা, গ্রাম, তাহলে এটা অ্যান্সার এলো 132 গ্রাম। তাহলে 14 + 3 হচ্ছে 17,
আর এটা হয়ে গেল 34 গ্রাম। 132 গ্রাম 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা অ্যামোনিয়া কত পাচ্ছি? 34 গ্রাম। 1 গ্রামের ক্ষেত্রে ওই এটা হবে 34/132, তাহলে 6.8 গ্রামের ক্ষেত্রে কত হবে? ডাইরেক্ট আমি করে দিলাম 34/132 ইন্টু 6.8। দশমিকটা তোলো, নিচে থাকবে 10। কাটাকুটিটা একটু দেখে শুনে করবে, তাহলে ভুল হবে না। এটা ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 26.4 গ্রাম। এটা তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আরো অঙ্ক করতে হবে। 36 গ্রাম ম্যাগনেসিয়াম আমাকে দেওয়া আছে, এর সঙ্গে অতিরিক্ত ল- লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড বললে হচ্ছে HCl। ঠিক আছে, এটা হচ্ছে HCl। HCl আমাকে বলে দিয়েছে, তার মানে ম্যাগনেসিয়াম বলেছে আমাকে, ম্যাগনেসিয়ামের সাথে HCl এর বিক্রিয়া হচ্ছে, এখানে এটাই বলা আছে। একটু ফাঁক ফাঁক করে লিখবে কারণ অ্যাডজাস্ট করতে হবে তো। বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলছে উৎপন্ন হবে, আর কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এটার থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সংকেতটাও তুমি মনে রাখবে, MgCl2। সংকেতগুলো কিন্তু পর্যায় সারণীর দ্বারাও তুমি বানিয়ে ফেলতে পারো, কিন্তু এবার যদি তুমি কোনো কারণে পর্যায় সারণী না পড়ে থাকো, তাই আমি এটা ডাইরেক্ট এখন তোমাকে মুখস্থ করতে বলছি আর কি, কারণ এখন পরীক্ষার সামনে চলে এসছে না। তাই MgCl2 করলাম, MgCl2 প্লাস। এবার এখানটা কি হবে, এখানে একটা ক্লোরিন ছিল, এখানে দুটো ক্লোরিন হয়ে গেছে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়নি। অ্যাডজাস্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এখানটা বুঝতেই পারছো, এখানটা আমাকে 2 লাগাতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন, আর এখানে দেখো এখানটাও দুটো ক্লোরিন হয়ে গেছে, এখানেও দুটো হাইড্রোজেন হয়ে গেছে, আর ম্যাগনেসিয়াম তো একটাই আছে, ব্যাস ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি কি দেখবো, কার আমাকে বলে দেওয়া আছে, দেখো প্রদত্ত ভর কার দেওয়া আছে, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের দেওয়া আছে, তাহলে আমাকে ম্যাগনেসিয়ামের যে মোলার ভরটা বার করতে হবে, যেটা খুব সহজেই দেখো এখানটাই দেওয়া আছে, খুব সহজে এটা বেরিয়ে যাবে। ডাইরেক্ট এটা বসিয়ে দাও 24 গ্রাম, ডাইরেক্ট এটা বসিয়ে দিতে হবে 24 গ্রাম, ব্যাস হয়ে গেছে, ম্যাগনেসিয়াম হয়ে গেল। আর আমাকে কি করতে হবে, আর আমাকে এবার করতে হবে, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমাকে বার করতে হবে, এই বিক্রিয়াটা থেকে কত ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এটা আমাকে বার করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভ্যালুটা বসাও, ম্যাগনেসিয়াম কত 24, ক্যালসিয়াম কত, ক্যালসিয়ামের ভ্যালু 35.5। এবার এখানে দুটো ক্যালসিয়াম আছে, তাহলে ইন্টু 2, ইন্টু আমি 2 করবো, তাহলে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোবে 95 গ্রাম বেরোবে। এবার দেখো, এবার এখানটা আমার কিন্তু হাইড্রোজেনটাও বার করতে হবে। কেন বার করতে হবে, কারণ আমাকে নিচের যে সেকেন্ড কোশ্চেন ওখানটা আমাকে হাইড্রোজেন চেয়েছে, তাই আমাকে এখানটা হাইড্রোজেন বার করতে হবে। তাহলে হাইড্রোজেন আমি বার করব, হাইড্রোজেন কত 1 ইন্টু 2 হবে, কারণ দুটো হাইড্রোজেন আছে, তাহলে কত হচ্ছে এখানটা 2 গ্রাম। এবার প্রথমে আমার কি বার করতে বলেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে আমি প্রথমটা আমি বার করছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমরা এই বিক্রিয়া থেকে পাচ্ছি 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমরা কত ম্যাগনেসিয়াম ক্লোরাইড পেতে পারি, 95 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানটা কত বলেছে 36 গ্রাম, দেখো কোশ্চেনে 36 গ্রাম বলেছে, 36 গ্রাম থেকে আমরা কত পাবো 95/36 ইন্টু কত হবে এখানে, ও সরি 36 এখানটা না, এখানটা 24 হবে, কারণ এটা 1 গ্রাম যদি করি, 1 গ্রাম যদি করি তাহলে কি হবে 95/24 হচ্ছে, ইন্টু 36, তাহলে 6 6 36, আর এখানে 4 6 24 হলো, আর এখানটা হচ্ছে কাটাকুটি যাবে কি, এখানটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এখান থেকে কাটাকুটি যাবে 4 দুগুণে, দেখি করে, 4 দুগুণে 8, আর এখানটা হচ্ছে 7 দুগুণে 14 পয়েন্ট, ওই 47.2 আসছে। 47.2 ইন্টু 3 করলে অ্যান্সার আমার চলে আসবে 142.5, 142.5 গ্রাম। এটা কি বেরোলো, এটা বেরোলো MgCl2। আমি নিচে লিখলাম, আর জায়গা নেই কারণ আমাকে এখানটাই করতে হবে। এবার 2 নাম্বার, 2 নাম্বার কোশ্চেনটা আমাকে করতে হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, সেম এটার সঙ্গে আমি এটাকে নিয়ে কাজ করেছি। এবার আমি কি করব, এই দুটো হয়ে গেল, এবার এটার সঙ্গে আমাকে এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন কত উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 2 গ্রাম।
1 গ্রামের ক্ষেত্রে কত হবে 2/24। তাহলে 36 গ্রামের ক্ষেত্রে হাইড্রোজেন কত উৎপন্ন হবে? সেম কোশ্চেন, দেখো 36 গ্রামের ক্ষেত্রে তাহলে হাইড্রোজেন কত উৎপন্ন হবে? 2/24। ওই যে আমি 5 নম্বর না 4 নম্বর কোশ্চেনে করলাম ওইটারই মতো, 2/24 ইন্টু 36 গ্রাম। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6, এখানটা হয়ে যাচ্ছে 4। আবার সে আগের মতো কাটাকুটি করো, 2, 3, আর 2 আর 2 এখানে কেটে গেল। অ্যান্সার কত বেরোলো? 3 গ্রাম হাইড্রোজেন। এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার, ব্যাস কোশ্চেন শেষ। দেখতে পাচ্ছ তো, কিচ্ছু না, খালি বিক্রিয়াটা তোমাকে ঠিক করে করতে হবে। আর যেটা আমি বললাম, ওই যে যেটা আমি আগে লিখে রেখেছি ফার্স্ট পেজে, ওই কটা আহ সংকেতগুলোকে তুমি মুখস্থ করো। আরো কিছু সংকেত, এই যে যেমনি ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা এখন বেরোলো, এই সংকেতগুলো পারলে তুমি ওখানটা অ্যাড করতে পারো। ঠিক আছে, এগুলো খাতা পেন নিয়ে বসে এখন এগুলো করো। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কি? সেই আগের সংকেতটা CaCO3, এটা আমাকে বলছে ক্যালসিয়াম কার্বনেট। এর সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, মানে আমাকে এখানটা HCl বলেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোজেন ক্লোরাইডও যদি এটাকে বলে তাহলেও কিন্তু HCl, এটা মনে রাখবে। বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো, দেখো এখানে বলেই দিয়েছে কোশ্চেনে, দেখতে পাচ্ছ তো? তার মানে তুমি ধরে রাখো প্রথমে CO2 বেরোবেই, CO2 এখানে লিখে রাখো, CO2 উৎপন্ন হবে। তারপর কোশ্চেনটা করবে, বলছে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, আবার বলছে CO2 কতগুলি অণু উৎপন্ন হলো, CO2 এর কতগুলো অণু উৎপন্ন হলো। তো এটা আমি পরে আসছি, আগে বিক্রিয়াটা করি। অ্যাডজাস্ট করতে হবে। এখানটা দেখো, এখানটা C ছিল, এখানটা 3টে অক্সিজেন ছিল, কিন্তু এখানটা কার্বন আছে, এখানে 2টো অক্সিজেন আছে, তার মানে একটা অক্সিজেনের ঘাটতি এখনো আছে, ওটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এখানটা দেখো, এখানে ক্যালসিয়াম আছে, আর এখানটা কি আছে? হাইড্রোজেন ক্লোরাইড আছে। এবার ভালো করে দেখো, এখানটা হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে। এবার এটা থেকে আমি যদি জল বানাতে চাই, এটাকে আমাকে যদি জল বানাতে হয়, তাহলে আমি কি করব? এটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ দেখো এখানটা অক্সিজেন 2টো ছিল, এখানে 2টো ছিল, এখানটা একটা আছে, ঠিক আছে। এখানেও এখানে 3টে অক্সিজেন আছে, 3টে অক্সিজেন আছে, তাহলে 2 + 1 হয় 3, আর এদিকেও অ্যাডজাস্ট হয়ে গেছে, এদিকেও অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটা অ্যাডজাস্ট হয়নি, হাইড্রোজেনটা অ্যাডজাস্ট হয়নি, কারণ এখানটা হাইড্রোজেন 2টো আছে, এখানে হাইড্রোজেনের কটা পরমাণু আছে? একটা, আর ওখানে আছে 2টো। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে সিম্পলি কিচ্ছু না, এর আগে একটা 2 লাগিয়ে দিতে হবে এখানে। এবার এর আগে যদি একটা 2 লাগাই, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এবার কি বেঁচে থাকলো সেটাকে লেখো। ক্যালসিয়াম বেঁচে থাকলো, CaCl, ক্লোরাইড বেঁচে থাকলো, এভাবে লিখে দিলাম। তারপর এর নিচে 2 করে দেবো। তাহলে কেন 2 করলাম? কারণ দেখো এখানটা, এখানে যে ক্লোরিন, ক্লোরিন কটা আছে? 2টো পরমাণু ক্লোরিন আছে, তাই আমি এর নিচে 2 করলাম। তাহলে দেখো এবার আমাদের ব্যালেন্সটা কিন্তু হয়ে গেল। এবার আমাকে কি বলে দিয়েছে? ক্যালসিয়াম কার্বনেট বলে দিয়েছে, এটা বলে দেওয়া আছে। আর আমাকে কার বলেছে, কার বলেছে, কি বলেছে আমাকে? তারপর আমাকে কি বলেছে? কার বলেছে, কত গ্রাম CO2 বলেছে। তাহলে CO2 টা আমাকে বার করতে হবে। তাহলে CaCO3 টা আমরা জানি কত হয়, একটু আগে বার করলাম, তাও আমি ক্যালকুলেশন ফুলই করছি। 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 গ্রাম, তাহলে এটা হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডটা আমরা জানি 12 প্লাস 16 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। 1 গ্রামের ক্ষেত্রে কত হবে? 44/100, ঠিক আগের মতো। তাহলে 10 গ্রামের ক্ষেত্রে কত হচ্ছে? 44/100 ইন্টু 10, এখানে একটা জিরো, এখানে জিরো কেটে দাও, অ্যান্সার চলে এলো 4.4 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে। অ্যান্সার, একটা অ্যান্সার পেয়ে গেছি, 1 নম্বর কোশ্চেন অ্যান্সার এখান থেকে পেয়ে গেছি। এবার 2 নম্বর কোশ্চেনটা আমাকে করতে হবে, যে কতগুলি অণু CO2 উৎপন্ন হলো। এবার কতগুলো অণু CO2 উৎপন্ন হলো, এটা আমরা কি করে করব? দেখো আমরা একটা জিনিস জানি, এসটিপি তে আগে আমার কথাটা শোনো, এসটিপি তে 1 গ্রাম অণু CO2 সমান কত? এসটিপি তে 1 গ্রাম অণু CO2 মানে ওই অণু সংখ্যাটা কত হবে? অ্যাভোগাড্রো নাম্বারটা হবে। অ্যাভোগাড্রো নাম্বারটা কি ছিল? 6.022 into 10⁻23 সংখ্যক CO2 অণু। তাহলে 44 গ্রামের ক্ষেত্রে কত হবে?
44 গ্রামের ক্ষেত্রেও সেম হবে, ওটাই হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, সরি 23 লেখো এবার, সংখ্যক CO2 অণু, CO2 অণু, এটা হবে। তাহলে এবার 1 গ্রামের ক্ষেত্রে কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 44 হয়ে যাবে। তাহলে এখানটা আমার কি বেরোলো? আমার এখানটা কি অ্যান্সার বেরোলো? 4.4 গ্রাম CO2। তাহলে 4.4 গ্রামের ক্ষেত্রে কত হবে? এটা আমাকে বার করতে বলেছে। তাহলে কিছুই না, 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 4.4। ঠিক আছে, এবার এখানটা ভালো করে দেখো, এখানটা একটা, এবার এখানে আমি যদি দশমিকটা তুলে দিই তাহলে কিন্তু নিচে 10 চলে আসছে। তাহলে এখানটাও 44, ওফ কেটেই গেল, দাঁড়া আরেকবার করছি। হ্যাঁ, এখানটাও 44 আছে, এখানটাও 44 আছে, তাহলে 44 আর 44 কেটে যাচ্ছে। এবার দেখো ভালো করে, এখানে 10⁻23 আছে, মানে কত? এমনি করে 10 আছে এখানে, এবার এইভাবে 23টা জিরো আছে, 23টা জিরো এইভাবে এখানটা আছে, এটা এখানে নিচে একটা 10 আছে, তার মানে কি একটা জিরো আর একটা জিরো কেটে গেল, তাহলে কটা হবে? 10⁻23 আছে, এটা কমে গিয়ে হয়ে যাবে 10⁻22, 10⁻22 হয়ে যাবে। আর এটার কি কোনো চেঞ্জ হবে? এই যে 6.022, এটা কিছু চেঞ্জ হবে না তো, এটা কিছু কাটাকুটি যায়নি, তাহলে 6.022 আমরা বসিয়ে দেবো, ব্যাস। সংখ্যক CO2 অণু, ব্যাস এটা তোমরা লিখবে। আছে বলছে প্রদত্ত বিক্রিয়া থেকে 100 মোল, ঠিক আছে 100 মোল, বলছে 100 মোল জিঙ্ক সালফেট থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড আর কত গ্রাম SO2 উৎপন্ন হবে, এটা আমাকে বার করতে বলেছে। তো এখান থেকে দেখো, এখানে আমার বিক্রিয়া দেওয়া আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে 100 মোল দেওয়া আছে, মানে কি এতক্ষণ ধরে যেমনি আমরা এই কোশ্চেন গুলো করছিলাম, যে আমরা দুটো গ্যাসেরই কি করছিলাম, মোল সংখ্যা, সরি মোলার ভরটা আমরা বার করছিলাম, ঠিক আছে, বা আণবিক গুরুত্ব সেটা আমরা বার করছিলাম। এখানে কিন্তু আমাকে আণবিক গুরুত্ব বার করতে হবে না, কার? জিঙ্ক সালফাইডের কিন্তু আণবিক গুরুত্ব এখানে আমার বার করতে হবে না, আমাকে জিঙ্ক অক্সাইডের আণবিক গুরুত্বটা খালি বার করতে হবে, ব্যাস। ঠিক আছে, কেন বার করতে হবে না? কারণ আমাকে এখানে বলে দিয়েছে 100 মোল কত গ্রাম জেড জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, এটা আমাকে চাইছে। তাই আমাকে এখানে দেখো কি বলছে, দেখো এখানে দেখো জিঙ্ক সালফেট আছে, আমি বলেছিলাম না যে তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে মোল সংখ্যা, যেটা আমি বলছিলাম একটু আগেই, যে তার আগে যেটা যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মোল সংখ্যা। জিঙ্ক সালফাইডটা কত আছে? 2 মোল জিঙ্ক সালফাইড। তাহলে এখানে জিঙ্ক সালফাইড কত মোল আছে? 2 মোল। তাহলে এবার জিঙ্ক অক্সাইডটা আমাকে বার করতে হবে, এটা আমাকে আণবিক ভরটা বার করতে হবে, কারণ আমাকে কত গ্রাম ZnO চেয়েছে আমাকে, ঠিক আছে, জিঙ্ক অক্সাইডটা আমার কত গ্রাম, তাহলে এটা আমাকে আণবিক আণবিক গুরুত্বটা বার করতে হবে। তাহলে 65.5 প্লাস হচ্ছে 32, ও সরি 32 কেন, প্লাস 16, তাহলে এটার হয়ে যাচ্ছে 81.5 গ্রাম, বেরিয়ে গেল। ঠিক আছে, এবার SO2 টা দেখো, বলছে কত মোল SO2 উৎপন্ন হচ্ছে, এটা আবার কিন্তু মোল চাইছে, তাহলে এখানটা কত মোল আছে? বিক্রিয়াতে কিন্তু 2 মোল আছে, 2 মোল SO2 আছে, আর এখানে ZnS টাও 2 মোল আছে। তাহলে এখানটা দেখো, এবার প্রথম কোশ্চেনটা, 2 মোল ZnS থেকে 81.5 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এখানে এমন কেন মনে হচ্ছে যে এখানে ভুল আছে বিক্রিয়াটা, কারণ দেখো বিক্রিয়াটা তো ব্যালেন্স হয়, যেটা আমি বলেছিলাম। এখানে দেখো, এখানে দেখো এখানে জিঙ্কের মোল সংখ্যা কটা আছে? 2, দুটো জিঙ্ক পরমাণু আছে এখানটা, ঠিক আছে, দুটো জিঙ্ক পরমাণু আছে, মোল সংখ্যা 2, কিন্তু এখানটা দেখো এখানে মোল সংখ্যা 1, তার মানে একটা ভুল আছে এখানে, কোশ্চেনটাতে 2 হবে এই জায়গাটা, ঠিক আছে, তাহলে এটাও তাহলে 2 হবে। তাহলে 81.5 ইন্টু 2 করো, 2 করলে তাহলে হয়ে যাচ্ছে 163 গ্রাম, এটা 163 গ্রাম হবে। ঠিক আছে, আমি একটু ভুল হয়েছে কারণ কোশ্চেনটা আমি তখন খেয়াল করিনি, কারণ কোশ্চেনটাতে ভুল ছিল। এক মোলের ক্ষেত্রে কত হবে? এক মোলের ক্ষেত্রে হবে 163/2, যেটা আমি বলছিলাম। 100 মোলের ক্ষেত্রে কত হবে? 163/2 ইন্টু 100,
তাহলে এটা কেটে হলো 50। এবার 163 ইন্টু 50 করতে হবে, তাহলে এখানে রাফে করছি, এখানটা 163 50, তাহলে 3 5 15 5 1 31, হাতে 3, 5 আর 3 8, তাহলে 8150, এটা কি হবে গ্রাম, ঠিক আছে, গ্রাম জিঙ্ক অক্সাইড। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেনটা আমরা করব। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, কত মোল SO2 উৎপন্ন হবে, এটা আমার কাছে চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা বিক্রিয়া থেকে কি পাচ্ছি, দেখো বিক্রিয়া থেকে SO2 টা আমরা পাচ্ছি 2 মোল, আর এটা পাচ্ছি 2 মোল, তাহলে 2 মোল ZnS থেকে কত উৎপন্ন হচ্ছে, 2 মোল SO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। 1 মোলের ক্ষেত্রে কত হবে, 2/2 হবে। তাহলে এখানটা কত মোল দেওয়া আছে দেখো, 100 মোল বলেছে, কিন্তু আমাকে বলেই দিয়েছে এটাও 100 মোল, দুটোর ক্ষেত্রেই 100 মোল। তাহলে 100 মোল ZnS এর মধ্যে তাহলে কত হবে, 2/2 ইন্টু 100, তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো 100 মোল, 100 মোল SO2। দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোস্ফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড বলছে আমাকে। আচ্ছা, এটার সংকেতটা মনে রাখবে, এটার সংকেতটা হয়েছে Fe3, Fe3O4, এটা হয়েছে ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত। প্রথমে কি হচ্ছে, লোহা Fe, এবার এই লোহার উপর বলছে স্টিম চালনা করলে, স্টিম মানে কি, স্টিম মানে হচ্ছে গরম জলের মতো, তাহলে জল বলতে এখানে আমরা H2O কেই বুঝি, H2O। এবার এই দুটো বিক্রিয়া করে কি পাচ্ছি আমরা, Fe3O4 প্লাস H2 হাইড্রোজেন আমরা পাচ্ছি, বলেছে যে হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার এটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানটা দেখো, এখানে Fe তিনটে আছে, এখানে একটা দেখাচ্ছে Fe, তাহলে এখানটা আমাকে অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, এখানটা 3Fe করতে হবে, বুঝতে পেরে গেছো আশা করি। এবার দেখো এখানটা হাইড্রোজেন একটা আছে, সরি, এবার দেখো এবার এখানটা হাইড্রোজেন দুটো আছে, এখানেও দুটো আছে, ঠিক আছে। এখানটা অক্সিজেন চারটে আছে, কিন্তু এখানে একটা আছে, এবার এখানে আমি কি করতে পারি, এখানে চারটে আছে, এখানে একটা আছে, তাহলে এখানটা আমাকে কি করতে হবে, এখানটা আমাকে 4টে অক্সিজেন করতে হবে, এখানটা 4 লাগাতে হবে, ঠিক আছে, তাহলে এটা 4টে অক্সিজেন হয়ে গেল, এটা 4টে অক্সিজেন, আর এখানটাও দেখো অক্সিজেন 4টে, তাহলে এটা আমার ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এবার এখানটা কি হলো দেখো, এখানে দেখো এখানটা হাইড্রোজেন দুটো ছিল, তাহলে এবার 4 × 2 হয়ে হাইড্রোজেন কিন্তু 8টা হয়ে গেল। এবার এখানটা কটা হাইড্রোজেন আছে, এখানে দুটো আছে, এখানে এখন কটা হাইড্রোজেন আছে, এখানটা এই জায়গাটা, এখানে দুটো করে 4টে হাইড্রোজেন আছে, তাহলে 8টা হাইড্রোজেন এখানটা হচ্ছে। তাহলে এখানটা আমাকে কি করতে হবে, এখানেও আমাকে 4 করতে হবে, তাহলে 2 × 4 করে এখানেও 8টা হাইড্রোজেন হয়ে গেল। এবার আমার ব্যালেন্সটা কি হলো, কমপ্লিট হয়ে গেল। শুধু ভ্যালু গুলোকে বসাতে হবে, যেটা যেটা আমাকে বার করতে বলেছে। কি বলেছে দেখো কোশ্চেনটা, বলছে 8 মোল হাইড্রোজেন, 8 মোল হাইড্রোজেন বলেছে, উৎপন্ন করতে কত গ্রাম লোহা। তার মানে আমাকে এই লোহা আর এই হাইড্রোজেনটাকে নিয়ে খেলতে হবে, ব্যাস, আর অন্য কিছু না। লোহার আর হাইড্রোজেন আমার লাগবে, আর অন্য কিছু আমার লাগবে না। তাহলে এখানটা কি ভ্যালু গুলো বসা, এখানটা তাহলে 3 × 56 গ্রাম হচ্ছে, এটা সমান আমরা পাচ্ছি 168 গ্রাম। এবার এখানটা কিন্তু আমাকে ইয়েটা বার করতে হবে না, আণবিক গুরুত্বটা এখানে বার করতে হবে না, কেন, কোশ্চেনে দেখো বলছে এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন, আমাকে কি বলে দিয়েছে যে হাইড্রোজেনের ভর, আমাকে হাইড্রোজেনের মোল সংখ্যা বলছে, ভালো করে কোশ্চেনটা বুঝবে, আমাকে হাইড্রোজেনের মোল সংখ্যা বলছে। তো মোল সংখ্যা যখন বলছে, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে, মোল সংখ্যা কোনটা, আমি বলেছি যে হাইড্রোজেনের পাশে যে নাম্বারটা থাকবে এইটা, এটা হলো মোল সংখ্যা। তাহলে আমার এখানটা কত হচ্ছে, এখানটা আমার হচ্ছে 4 মোল, 4 মোল হচ্ছে। এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে লোহাটা বার করতে বলেছে, তাহলে আমি এটা উল্টো লিখবো, কি লিখবো, 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে লোহার কত প্রয়োজন হয়, 168 গ্রাম, এইভাবে নিজের ভাষাটা লিখবে। তাহলে 1 মোল উৎপন্ন করতে কত প্রয়োজন হয়, 168/4 গ্রাম। এবার কোশ্চেনে কত বলছে, কোশ্চেনে বলেছে 8 মোল, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 168/4 × 8, তাহলে 4×2 = 8, তাহলে 168 × 2 কত হচ্ছে, এটা হিসাব করো, 168 × 2 করো, 8×2 = 16, 6 1, 6×2 = 12, আর 1 = 13, হাতে থাকবে আবার 1,
এবার দেখো CaCO3 বলছে মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 আর H2O উৎপন্ন হয়, ঠিক আছে? একটু আগে আমরা এই অঙ্কটা মনে হয় করলাম, তাও আমি আবার করছি। এর সঙ্গে HCl এর যদি বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হয় বলেছে? উৎপন্ন হবে বলেছে CaCl2। এটা পুরো আমাকে দিয়েই দিয়েছে ডেটাটা ওরা, আমাকে ডেটাটা ওরা পুরো দিয়ে দিয়েছে যে কি কি উৎপন্ন হবে। CaCl2 আর কি দিয়েছে, CO2 উৎপন্ন হবে আর H2O উৎপন্ন হবে, মানে জল উৎপন্ন হবে, ঠিক আছে? এটা আমাকে বলছে। এবার আমাকে ব্যালেন্সটা দেখতে হবে একবার, যে দেখে নেবো আমরা যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, ডাইরেক্ট তো আমরা করতে পারি না। দেখো এখানে ক্যালসিয়াম আছে, এখানেও ক্যালসিয়াম আছে, ঠিক আছে? এখানে কার্বন আছে, এখানে কার্বন ডাই অক্সাইডের এখানে কার্বন আছে, একটাই আছে, ঠিক আছে? এখানে তিনটে অক্সিজেন আছে, কিন্তু এখানটা একটা অক্সিজেন আছে, আর এখানটাও দুটো অক্সিজেন আছে, তাহলে 2+1 হয়ে এখানটাও তিনটে অক্সিজেনই আছে। এটা, এটা আর এটা ঠিক হয়ে গেছে। এবার দেখো এখানটা দেখো HCl আছে, Cl টা দেখো, Cl এখানে একটা আছে, একটা আছে, কিন্তু এখানটা দেখো Cl কটা আছে, দুটো। তাহলে এখানটা আমাকে 2 করতে হবে, এখানে 2 করলে কি হবে, তাহলে এটা 2Cl হয়ে যাবে, 2Cl হয়ে যাবে। তাহলে আর এটা Cl2, তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানটা আমার কি হবে, এখানটা আমাকে 2HCl করতে হবে। আর এটা 2HCl করার জন্য কি হলো, এখানটায় যে H2 ছিল, এখানে হাইড্রোজেন দুটো ছিল, এটাও অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার আমার কি হলো, এবার আমার ব্যালেন্সটা ঠিক আছে। এবার আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে এটা দেখো, বলছে 50 গ্রাম CaCO3, দেখো এখানে 50 গ্রাম বলে দিয়েছে, মানে আমাকে এটাকে নিয়ে কাজ করতে হবে। 50 গ্রাম বলছে 55.5 গ্রাম CaCl2, মানে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। আর কি বলছে, আচ্ছা এখানে সবগুলোই বলে দিয়েছে। 22 গ্রাম CO2, ঠিক আছে? তারপর 9 গ্রাম H2O, আমাকে আমাকে সবগুলোকে নিয়ে কাজ করতে হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে অঙ্কটা এবার আমি করছি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আণবিক গুরুত্বটা এবার আমরা বার করি। ক্যালসিয়াম কত হয়, ক্যালসিয়ামের দেখো এখানে দেওয়া নেই, ঠিক আছে? আমি এমনি এটাই আমি তোমায় বলতে চাইছিলাম যে কিছু কিছু কিন্তু দেওয়া থাকে না। তো ক্যালসিয়ামের হয় 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16, নর্মাল অক্সিজেনের কিন্তু এখানটা তিনটে আছে পরমাণু, তাহলে 16 × 3, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 40, আর ওদিকে হচ্ছে 3 × 16 এত, আর 48, আর এখানটা হয়ে যাচ্ছে 12, তাহলে 100 গ্রাম চলে আসছে অ্যান্সার, 100 গ্রাম। আর HCl কি লাগছে, 1 মিনিট, হ্যাঁ এখানটা প্রয়োজনে HCl এর মোল সংখ্যা বার করতে হবে, যেমন HCl টা আমার বার করতে হবে। HCl টা একটু নিচে বার করছি, HCl টা আমাকে বার করতে হবে, তাহলে 2 ব্র্যাকেটে 1 প্লাস 35.5, কেন, কারণ ক্লোরিনের 35.5 দেওয়া আছে, তাহলে 36.5 ইন্টু 2, এটা করলে হবে 73.0 গ্রাম, মানে 73 গ্রামই, ওটা ডাইরেক্ট লেখো, 73.0 না লিখে। আর CaCl2 টা কত হবে, 40 প্লাস 35.5 ইন্টু 2, এটা ক্যালকুলেশন করে আসবে দেখবে 111 গ্রাম, 111 গ্রাম। আর এই দুটো তো তোমরা জানো, এই দুটো তোমরা নিজেরা করো, এটা 44 গ্রাম, আমি বলে দিচ্ছি, আর এটা হচ্ছে তোমার 18 গ্রাম। এবার কোশ্চেনটা করার আগে এবার আমরা এটাকে সাজাবো, যে 100 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম উৎপন্ন হয়, এগুলো লিখো। 73, কত গ্রাম কি উৎপন্ন হয় সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? 111 গ্রাম CaCl2, CaCl2 উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আর 18 গ্রাম জল H2O উৎপন্ন হচ্ছে। একটা জিনিস দেখো, আমাকে কোশ্চেনটাতে 50 গ্রাম বলেছে, 50 গ্রাম CaCO3। এবার তুমি কোশ্চেনটা একটু ভালো করে অ্যানালাইজ করো, ভালো করে লাস্টের দিক থেকে দেখো, যদি তুমি প্রথম থেকে না বুঝতে পারো লাস্টের দিক থেকে দেখো। এখানে কত আছে, 18 গ্রাম H2O, ঠিক আছে? কোশ্চেনে কত দেওয়া আছে, প্রদত্ত যেটা H2O টা দেওয়া আছে 9 গ্রাম H2O, ঠিক আছে? তারপরে দেখো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তারপর দেখো 55.5 গ্রাম CaCl2, এটাই তো দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা দেখো কি হয়েছে, হাফ হয়ে গেছে, দেখো 100 গ্রাম CaCO3 তে যা যা ছিল 50, দেখো 100,
100/2 করলে তো আমরা 50 পাই, 100/2 করলে 50 পাই। দেখো এগুলো তাই হয়ে গেছে, দেখো এগুলো বাই 2 হয়ে গেছে, এগুলো সব বাই 2 হয়ে গেছে। দেখো 44/2 করলে 22 হয়, আবার 18/2 করলেও 9 হয়, এগুলো সব বাই 2 করে হয়ে গেছে। বুঝতে পারছো? ঠিক সেইভাবে এখানটা দেখো HCl কত বেরিয়েছিল, HCl এখানটা দেখো HCl বেরিয়েছিল 73 গ্রাম, 73 গ্রাম HCl বেরিয়েছিল। তাহলে এখানটা কি হবে, এখানটাও তাহলে HCl কত হবে, HCl এর পরিমাণটা কত হবে এটা লেখো, 73/2, 73/2 সমান কত হবে, 36.5 গ্রাম, 36.5 গ্রাম। আর এটাই সত্যি, দেখো তুমি 1 মোল HCl কত ছিল, 1 মোল HCl 36.5 গ্রাম, এখানে 2 মোল ছিল, কিন্তু এখানে তো সব হাফ হয়ে যাচ্ছে। দেখো তুমি এখানে 100 গ্রাম CH CO3 থেকে 50 গ্রাম CH CO3 হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট 50% হয়ে গেল। তাহলে এই যে HCl টা 2 মোল ছিল, এটাও 1 মোল হয়ে যাবে, 50% হয়ে যাবে। বুঝতে পারছো তো, হাফ হয়ে যাচ্ছে। এটা 73 গ্রাম ছিল, 73 গ্রামটা তার হাফ হয়ে যাচ্ছে। তাই আমাদের অ্যান্সার এইভাবে বেরিয়ে গেল। এটা নিচে করবে, আমার তো জায়গা নেই তাই আমি এখানটা করলাম। এই যে CaOH2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, লিখে রাখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে CaOH2। আমাকে রিয়াকশনটা দিয়ে দেওয়া আছে, পুরো বিক্রিয়াটা আমাকে দিয়ে দেওয়া আছে। তো বলছে সমীকরণ অনুযায়ী এখানে 37 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড, দেখো এখানে বলে দেওয়া আছে, আচ্ছা এখানটা বলেই দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলে দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলতে কিন্তু এইটা, ঠিক আছে, এইটা, এটাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলে দিলাম। তো 37 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করতে কত মোল NH4Cl প্রয়োজন, NH4Cl টা কত মোল প্রয়োজন সেটা আমার কাছে জানতে চেয়েছে। এবার এটা করার জন্য আমাকে কি করতে হবে, আগে আমাকে কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে আণবিক গুরুত্ব সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, ওটা আমার কাজে লাগবে। কারণ আমাকে এখানে বলেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ বিক্রিয়া করতে, এটা আমাকে বলেছে, তাহলে আমাকে ওর আণবিক গুরুত্বটা তাকে বার করতে হবে, তবে না আমি এর মোলটা বার করবো। তাহলে বার করো, ক্যালসিয়ামের ভ্যালু দেখো, সব ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এটাকে নিচে করো, এখানে লিখবে যে যে CaOH2 এর আণবিক গুরুত্ব, CaOH2 এর আণবিক গুরুত্ব। এবার আমি করছি 40 প্লাস হবে, 40 প্লাস 2, তারপর ব্র্যাকেটে এগুলো হবে, ব্র্যাকেটে হবে 16 প্লাস 1, ঠিক আছে, তাহলে 17 হচ্ছে, তাহলে 17 2 হচ্ছে 34, আর 34 আর 40 হচ্ছে 74 গ্রাম, তাহলে 74 গ্রাম হচ্ছে। এবার এখানটা আমাকে CaOH2 এর মোল সংখ্যাটাকে বার করতে হবে, তো বার করার জন্য আগে আমাকে ওর ওজনটা বার করতে হতো, ওজন আমি বার করতে পেরেছি। এবার আমার মোল সংখ্যার ফর্মুলাটা আমার কাজে লাগবে, যেটা আমি তোমাকে শিখিয়েছিলাম। কি ছিল মোল সংখ্যার ফর্মুলা, মোল সংখ্যা সমান হলো প্রদত্ত ভর বাই মোলার ভর। প্রদত্ত ভরের মান কত, যেটা কোশ্চেনে দেওয়া আছে 37, মোলার ভর কত 74, তাহলে অ্যান্সার চলে এলো 0.5 মোল। বুঝতে পারলে, 0.5 মোল। এখানটা বিক্রিয়াতে কিন্তু, এবার দেখো এখানটা বিক্রিয়াতে কিন্তু 1 মোলই আছে, এই যে মোল সংখ্যাটা বেরোলো এটা তো পরে বেরোলো। তাহলে এবার দেখো 1 মোল বিক্রিয়াতে তো 1 মোলই আছে, তাহলে 1 মোলের ক্ষেত্রে কত গ্রাম হচ্ছিল, 1 মোলের ক্ষেত্রে NH4Cl এর NH4Cl কত মোল ছিল, 2 মোল। 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে NH4Cl এর মোল সংখ্যা কত ছিল, 2 মোল ছিল। তাহলে 2 মোল ছিল, তাহলে 0.5 এর ক্ষেত্রে কি হবে, 0.5 মোলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2 ইন্টু 0.5, 0.5, তাহলে 1 মোলই হচ্ছে, 1 মোল NH4Cl ই আমরা পাচ্ছি, ঠিক আছে। কারণ দেখো এটা লজিকের ব্যাপার, দেখো এটা যদি 0.5 হয়ে যায়, তুমি ঠিক করে দেখো, এটা 1 মোল ছিল প্রথমে, 0.5 হয়ে গেল। এটা যদি 0.5 হয়ে, এটা যদি হাফ হয়ে যায়, তাহলে এর পাশেরটা 2 মোল আছে, তাহলে এটা তো হাফ হয়ে গিয়ে 1 মোলই হবে। NH4Cl টা 2 মোল ছিল, তাহলে ওটা তো হাফ হবে। আর এবার 2 এর হাফ কত হয়, 2 এর হাফ তো একই হয়। 5 এর হাফ কত হয়, 2.5। 4 এর হাফ কত হবে, 2 মোল, ঠিক সেইভাবে। এবার পরের কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন, 1 নাম্বারটা হয়ে গেল, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা বলছে কত মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। অ্যামোনিয়া গ্যাস এবার কোথায় আছে দেখো, রিয়াকশন এই যে এইটা NH3,
NH3 টা আমার কত উৎপন্ন হয় সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে 1 মোল, এখানটা ভালো করে দেখবে, 1 মোল CaOH2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে NH3 গ্যাস কত উৎপন্ন হচ্ছে? 2 মোল। এই যে কারণ দেখো, যেটা আমি বলছিলাম, দেখো NH3 এর পাশে দেখো কি আছে, NH3 এর পাশে 2 মোল আছে। তাহলে 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল NH3। 1 মোল কিসের থেকে এটাও লিখবে, আমি লিখছি না, CaOH2, এটা আমি লিখছি না। তাহলে 0.5, এটাও 0.5, কারণ দেখো এটা হচ্ছে মেন, এটা পুরোটা 0.5 হচ্ছে, কারণ এখানেও 0.5 দিয়ে লিখবো, কারণ আমাকে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পূর্ণ বিক্রিয়া করতে, তারপর আমাকে এই তিনটে জিজ্ঞেস করছে, মানে এটার সাপেক্ষে, মানে এটার বিক্রিয়া হতে এই তিনটে আমাকে কন্ডিশন আমাকে জিজ্ঞেস করছে। তাই 0.5 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া করতে হয়, তাহলে কত মোল দরকার পড়বে, এটাও তাহলে 1 মোল NH3 হয়ে যাবে। আগেরটার মতো যেভাবে আগেরটা করলাম ঠিক সেইভাবে এটাও হয়ে গেল। থার্ড কোশ্চেনটা দেখো কি বলছে। থার্ড কোশ্চেনটা বলছে উৎপন্ন অ্যামোনিয়া গ্রামে প্রকাশিত ভর কত? অ্যামোনিয়ার গ্রামে প্রকাশিত ভর আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আণবিক গুরুত্বটা বার করো। কি আছে ওখানে? 2NH3। এখানে ভ্যালু গুলো বসাও। 2, N এর ভ্যালু কত? 14, নাইট্রোজেন প্লাস 1 × 3, তাহলে 14 আর 3 হচ্ছে 17, 17 আর 2 হচ্ছে 34 গ্রাম। ঠিক আছে, উৎপন্ন, এবার কোশ্চেনটা ভালো করে পড়ো। উৎপন্ন, এটা উৎপন্ন হয়েছে এখন, এটা 2 মোলের ক্ষেত্রে, এটা তো 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়ার ক্ষেত্রে 34 গ্রাম। তাহলে 1 মোলের ক্ষেত্রে কত? এটা সহজ অঙ্ক না? 1 মোল NH3 তে কত কত হবে? 17 গ্রাম হবে, হাফ হয়ে যাবে। এই অঙ্কগুলো সেম, একটু আলাদা, একটু খালি, কারণ এখানে এই যে বিশুদ্ধ বলে একটা জিনিস থাকবে, 90% বিশুদ্ধ। ঠিক আছে, এরকম CH CO3 দেওয়া আছে, চুনা পাথর দেওয়া আছে, নমুনা 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজি উত্তপ্ত করতে নমুনাটির ওজন কত কমবে, এটা আমাকে বার করতে এখানে আমাকে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমনি তুমি রিয়াকশন করেছিলে, প্রথম অঙ্কটা আমি যেমনি রিয়াকশন দেখিয়েছিলাম CaCO3 ওই রকমই হবে, একটু এটার ক্ষেত্রে একটু আলাদা হবে। কি বলতো? টাইপটা একটু আলাদা। আমাকে বলে দিয়েছে 90% বিশুদ্ধ। ঠিক আছে, বিশুদ্ধ। এবার যখন এখানে বিশুদ্ধ বলা থাকবে, যখনই এটা বলা থাকবে 90% বিশুদ্ধ, তখন তোমাকে প্রথমে কি করতে হবে, যত বলে দিয়েছে, যেখানে দেখো 120 কেজি বলেছে, এই 120 কেজির মধ্যে ওটা কতটা বিশুদ্ধ আছে এটা তোমাকে বার করতে হবে। তোমাকে দিয়ে দিয়েছে 90% বিশুদ্ধ, 120 কেজির মধ্যে 90% বিশুদ্ধ, সেই ভ্যালুটা বার করো। যেমনি তুমি মার্কশিটে মনে করো যে তুমি মাধ্যমিক দেবে, 70% কি করে বার করবে বলো? টেস্টে তো তুমি দিয়েছো, আশা করি তুমি এইটুকু জানো 70% কি করে বার করতে, 60% কি করে বার করতে। ঠিক সেইভাবে তোমাকে এখানেও পার্সেন্টেজটা বার করতে হবে, খালি ইউনিট আলাদা। কি করবে? লিখবে যে 120, প্রথমে এটা লিখবে যে 90% বিশুদ্ধ, তারপর লিখবে 120 কেজি নমুনায় CaCO3 এর পরিমাণ, আমি লিখছি না, তুমি ওইভাবে লিখবে CaCO3 এর পরিমাণ 120 ইন্টু 90%, 90/100, ব্যাস। এখানে 0, 0, 0, 0 কেটে দাও, তাহলে 9 × 12 হয়ে যাচ্ছে 108 কেজি। এবার এতক্ষণ ধরে আমরা কি করছিলাম? এতক্ষণ ধরে আমরা কিন্তু গ্রামে করছিলাম, দেখো তুমি, এতক্ষণ ধরে আমরা গ্রামে করছিলাম, সব অঙ্কগুলো গ্রামে করছিলাম। তাহলে এই অঙ্কটাকেও আমাকে গ্রামে কনভার্ট করতে হবে কেজি থেকে। তাহলে গ্রামে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হলে আমাকে 1000 দিয়ে করতে হবে। 1000 গ্রাম সমানই তো 1 কেজি, 1 কেজি সমান তো 1000 গ্রাম না? তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 108, 1000-এর 3টে শূন্য, তাহলে 0, 3টে 0 হয়ে যাবে, তাহলে তাহলে 3টে 0 গ্রাম, গ্রামে কনভার্ট হয়ে গেল। ঠিক আগের রিয়াকশনটা যেটা তুমি প্রথমে করেছিলে, CaCO3 এখান থেকে হিট হচ্ছে, তাহলে কি হচ্ছে? CaO প্লাস CO2। আমি আগেও বলেছিলাম যে হিট সাইন মানে সিম্বলটা না দিলেও চলবে, তেমন কিছু প্রবলেম হবে না। এবার তুমি বার করতে হবে তোমাকে, এবার তোমাকে সেই আবার সেই আণবিক গুরুত্ব বার করতে হবে, যেভাবে আমি দেখিয়েছি আণবিক গুরুত্ব বা মোলার ভর ওটাকে বলে। এটার কত বেরোবে? 100 গ্রাম বেরোবে। আমি এখন ডাইরেক্ট করছি, এখন আমি আর করছি না। CO2টা তো মুখস্থ হয়ে গেছে তোমাদের আশা করি, 44 গ্রাম। তোমরা কিন্তু করে দেখাবে, আমি করছি না কেন, কারণ আমাকে আরো তো অঙ্ক করতে হবে, তাই আমি আর করছি না, তাড়াতাড়ি করে করে দিচ্ছি। তাহলে সেই একই, সেই আগের মতোই,
যেভাবে তুমি করেছিলে 100 গ্রাম CaCO3 থেকে কত উৎপন্ন হবে? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত উৎপন্ন হবে? 44/100। এবার 108,000 গ্রামের কত উৎপন্ন হবে এটা তোমাকে বার করতে হবে। তাহলে 44/100 ইন্টু 108,000, তাহলে 100 দুটো শূন্য আর এখান থেকে দুটো শূন্য কেটে গেল। এবার 1080/44 আছে, তাহলে এটা এবার ক্যালকুলেশন করো এখানটা রাফে। আমি উপরে করছি 1080/44, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0 আর 0 হচ্ছে 0, 4 8 32, 32 এ 2 হাতে 3, 0 আর 4 হচ্ছে 0, আর 3 এ হচ্ছে 3, 4 কে 4। আসলে মাথাটা ঠিকমতো ঠিকমতো করাতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই না, ওর জন্য। এটা 2 3 4, কারণ নিচেও একই সংখ্যা আছে তাই। তাহলে 0 2 3 আর 2 হচ্ছে 5, 4 আর 3 7, 4। তাহলে 47,520 গ্রাম, 47,520 গ্রাম। এবার এটা যেহেতু কেজিতে ছিল কোশ্চেনে, তাহলে এবার তোমাকে এটা কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 47,520 বাই এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন গুণ করেছিলাম। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, ওটা কেজিতে ছিল। কেজি থেকে হাজারে যেতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে, কেজি থেকে গ্রামে যেতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমি এখানে আবার কি করছি, এখানে আমি গ্রাম থেকে কেজিতে আসছি, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 আর 0 কেটে গেল, এখানে দুটো 0 আছে, তাই উপরে কি হবে? 47.52 কেজি হয়ে যাবে। ব্যাস, বুঝতে পারলে? এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা সেম, একদম সেম। যদি তুমি এই অঙ্কটা পেরে থাকো, পরের অঙ্কটাও তুমি পারবে। এবার এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। দেখো, এখানে ওখানে 120 গ্রাম ছিল, এটা 20 গ্রাম আছে। ঠিক আছে, আর দেখো এখানে ডিটেলস গুলো মনে হয় নেই, এখানে শুধু ক্যালসিয়ামটা আছে, কিন্তু আগের পেজের ডিটেলস গুলো আছে। এটা তোমরা কমেন্ট করো, এটা তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সার কত এসছে, অ্যান্সারটা আমাকে জানাবে। ঠিক আছে, এবার এই টাইপটা দেখো, এই টাইপটা একটু আলাদা, আগেরটার মতোই, খালি একটু আলাদা, একটু চেঞ্জেস হবে। এটাও তোমরা নিজেরাই করবে, এটাও আমি শিখিয়ে দিয়েছি, পুরো শিখিয়ে দিয়েছি। ওই যে জিঙ্কের যে বিক্রিয়া ছিল 3 নাম্বার কোশ্চেনটা প্রথম, ওটাতে যে বিক্রিয়াটা এখানে ইউজ করেছিলাম ওখানে, ওই বিক্রিয়াটাও এখানেই হবে, এখানেও ওই সেম বিক্রিয়া হবে। খালি প্রথম আমি স্টেপটা দেখিয়ে দেবো, ব্যাস, তারপর তোমরা করবে। কোশ্চেনটা আগে পড়ো। বলছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকে, এখানে কিন্তু বিশুদ্ধ বলেনি। আমি কি বলছিলাম, যখন বিশুদ্ধ বলা থাকবে তো কত পার্সেন্ট বিশুদ্ধ, মানে অ্যাকচুয়ালি ওটা কত, ভ্যালুটা কত সেটা আমাকে বার করতে হবে। আমাকে বিশুদ্ধটা বার করতে হবে। অসত্যি যদি 35% থাকে, তাহলে বিশুদ্ধ বিশুদ্ধ কত হবে? 100 মাইনাস 35%, তাহলে 65% হচ্ছে এখানে বিশুদ্ধ। বুঝতে পারলে? এবার এই 65%টা এবার পরে পড়ো। পরে বলছে এরূপ 50 গ্রাম জিঙ্কে, ঠিক আছে, 50 গ্রাম জিঙ্ক, এবারে 50-এর 65% তোমাকে বার করতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে যে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কের বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, তোমাকে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা বার করতে হবে। লিখলাম না, তুমি লিখবে 50 ইন্টু 65/100। তাহলে 50 দুগুণে 100 হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 এককে 3 এককে নাকি, দাঁড়া 1 মিনিট, 3 দুগুণে 6 হচ্ছে, আর এখানে হচ্ছে কি 2 দুগুণে 4, 5 আর 4 থাকছে 1, তাহলে 10, 5 দুগুণে 10, তাহলে 32.5 গ্রাম। এটা হয়েছে বিশুদ্ধ। এবার এটার মধ্যে বার করো, তুমি আবার সেই বিক্রিয়াটা লেখো, যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা এখানটা লেখো। আবার সেই রিয়াকশনটা থেকে যেটা তোমার ওই মোল সংখ্যাগুলো বেরোবে, মোল সংখ্যাগুলোকে করো, কম্পেয়ার করো, যেটা এতর মধ্যে এত হবে, তাহলে তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত হবে। আর তাহলে তারপর লাস্টে তুমি কি করবে, লাস্টে এই যে 32.5 বেরোলো, 32.5 জিঙ্ক থেকে হাইড্রোজেন কত উৎপন্ন হবে এটা তোমাকে বার করতে হবে 32.5 গ্রাম থেকে। এটা তুমি এবার কমেন্ট করো। এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হয়েছে লাস্ট টাইপ যেটা আমি করাবো, ওই বাষ্প ঘনত্ব দিয়ে টাইপ, কারণ বাষ্প ঘনত্ব দিয়ে এখনো একটা অঙ্ক করাইনি, তাই আমি এটাই করিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। আর এটা মাথা খারাপ করছি না, কারণ
এমনিতেও মাধ্যমিক অনেক সামনে চলে এসেছে, ঠিক আছে? তুমি যতটা পারছো ততটা আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি যে আজকের ভিডিওটা দেখার পর তুমি কিছু অন্তত পারবে রাসায়নিক গণনা থেকে, অ্যাটলিস্ট 1-2 নাম্বার তো তুমি আশা করছি আমি যে তুমি আনতে পারবে, যেটুকু আমি শেখালাম তার মধ্যে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু অবশ্যই বলো। আসলে আমার শরীরটা ভালো নেই, তো এনটিপিতে 2.24 লিটার একটি গ্যাসের ভর আমাকে বলছে 3.17 গ্রাম। গ্যাসটির আণবিক ভর আর বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্ব বার করতে বলেছে। আণবিক ভর বার করতে বলেছে, বাষ্প ঘনত্বটা কি বললাম আমি, ডি। আর ওই প্রমাণ ঘনত্ব যেটা আমি ফর্মুলাটা তোমাকে বলছিলাম, ওই প্রমাণ ঘনত্ব বার করতে বলেছে। তাহলে দেখো এবার লেখো এখানে যে এনটিপিতে, যে এই যে গ্যাসের এনটিপিতে 2.24 লিটার একটা গ্যাসের ভর কত, 3.17 গ্রাম। ঠিক আছে? 1 লিটার, তাহলে 1 লিটার ভর কত, 3.17 বাই 2.24 গ্রাম, এটাই হচ্ছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এবার এই এসটিপি তে গ্যাসের যে আয়তন হয় সেটা কত হয়, 22.4 লিটার। কেন আমি আয়তন বলছি, কারণ এগুলো আয়তনেই আছে। এই যে লিটার, এটা কিসে আছে, এটা তো ভর, দুটোই কি ভর হবে, দুটো ভর নয়। এটা যদি ভর ভর থাকে, এটা আয়তনে আছে। এটা কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে, এখানে ক্লিয়ারলি তোমাকে বলেনি, কিন্তু এটা আয়তনেই আছে কারণ এটা ভর। এটা ভর, এখানে বলছে দেখো ভালো করে, গ্যাসের ভর, কিন্তু এখানে তোমাকে কিছু বলেনি, তার মানে এটা তোমাকে আয়তনটাই দিয়েছে। এসটিপি তে আয়তনটাই দিয়েছে, তাহলে 22.4 লিটার আয়তনে গ্যাসের ভর তাহলে কত হবে, 3.17 বাই 2.24 ইন্টু 22.4। ঠিক আছে? এবার এখানে দশমিক গুলো তোলো, দশমিক এখানেও তুললাম এখানেও তুললাম, এটার নিচে কত এলো, 10 এলো, কারণ এখানে 0.4 একটাই জিরো আছে, ইন্টু এখানে কিন্তু দুটো জিরো আছে, 0.24, তাহলে এখানটা 100 হবে, 100 হবে। তাহলে এই 224 আর 224 কেটে গেল। এবার এখানে 10 আর এখানে 10 কেটে গেল। এবার দেখো এখানে 3.17 আছে, এখানটাও একটা দশমিক তোলো, দশমিক তুললে নিচে কত আসবে, নিচে 100 আসবে। এখানকার এই 100 জিরো আর এই জিরো কেটে গেল, তাহলে 31.7 গ্রাম আমাদের অ্যান্সার চলে এলো। এটা হচ্ছে আণবিক ভর পার মোল, এটা আমাদের চলে এসেছে আণবিক ভরটা। ঠিক আছে? মোল বা শুধু গ্রাম লিখলেও কোনো প্রবলেম নেই, কারণ উপরে গুলো তো আমরা বিনা গ্রাম পার মোলই লিখেছি। ঠিক আছে? এতে কোনো প্রবলেম হবে না, তুমি শুধু গ্রামও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে m সমান আমরা জানি কত, তাহলে m ইকুয়াল টু কি ছিল ফর্মুলাটা, 2d। কেন 2d আমি এটা লাগাচ্ছি, বাষ্প ঘনত্বটা বার করতে বলেছে তাই। তাহলে d ইকুয়াল টু m বাই 2, 31.7 বাই 2। এটা যখন অ্যান্সার বার করবে দেখবে ওটা 158 1 পয়েন্ট, তাহলে 31.7 বাই 10 চলে এলো যদি আমি দশমিকটা তুলে দিই, ইন্টু 1/2। এবার এটা 2 দিয়ে ভাগ করে দেখি কত অ্যান্সার আসছে। ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে দেখো, 2 একে 2, 11, 5 দুগুণে 10, 1, 17, 8 দুগুণে 16, 1, 10। আচ্ছা পয়েন্ট আসবে এখানটা, ঠিক আছে? পয়েন্ট আসলে তাহলে 10 আসছে এখানটা, পয়েন্ট যদি দিত তাহলে 5 দুগুণে 10। ঠিক আছে? তাহলে 158.5 আসছে বাই 10। এবার এখানটা কিন্তু পয়েন্ট আছে মানে কত বলতো, পয়েন্ট মানে আরেকটা 10, মানে এরকম ব্যাপারটা, এইরকম আসছে। পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে দিলে কি হচ্ছে 10, এর নিচে আবার 10, তাহলে 1585 বাই 10 ইন্টু 1/10 মানে কত হচ্ছে, 1/100 হচ্ছে, 1/100 হচ্ছে। তাহলে 15.85 ইউনিটটা কি হবে, কিছুই হবে না, বাষ্প ঘনত্বের কোনো ইউনিট হয় না। ঠিক আছে? এটা মনে রাখবে, এটা আমি দেখাইনি। এবার প্রমাণ ঘনত্বটা বার করতে হলে কি করতে হবে, প্রমাণ ঘনত্বর ফর্মুলাটা দেখবে তুমি, আমি প্রথমেই করেছিলাম, এখানে আমি সবটা লিখছি না কারণ জায়গা নেই। কিচ্ছু না, এই যে বাষ্প ঘনত্ব এর সঙ্গে 0.089 গুণ করে দিতে হবে।
15.085 ইন্টু 15.85 ইন্টু 0.089 গ্রাম পার লিটার। এবার এটা অ্যান্সার তখন দেখবে চলে আসবে ওই 1.41 গ্রাম পার লিটার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। আর বাষ্প ঘনত্ব বেরোলো এইটা। এটা একটু করালাম কারণ এটা ওই তোমার ওই কি বলে ফ্র্যাকশনে ছিল, দশমিক দিয়েছিল, দশমিকের অঙ্কগুলো যদি তোমাদের অসুবিধা হয় তাই।